Okay. This is our 7th free live class of this free course, you know that. And in this class, I'm going to talk about the practical use of preposition. How can we use preposition in English sentences? After that, I will show you English reading practice. I mean, how can we read a particular story, novel, fiction, non-fiction without confusion? Or undoubtedly, you will be able to find out the actual meaning of any kinds of complex or compound English sentences if you practice in this way that I will show in this class. So first of all, I'm going to talk about preposition. সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই প্রিপোজিশনটা দেখার আগে দেখেন, আগে আমার এর ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে প্রিপোজিশনটা আমরা কেন শিখবো। তো প্রত্যেকটা ক্লাসের শুরুতে, এর আগে থেকে আপনারা যারা আমার ক্লাসগুলো করে আসছেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি আপনাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলে এসেছি। কারো মনে আছে কিনা জানি না, যারা আমার রেগুলার ক্লাসগুলো করেছেন তাদের মনে থাকার কথা। সেটা হচ্ছে, ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। সেটা হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন বসে। সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন বসে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব ইউজ করতে হয়, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় আপনার অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই নাউন প্রোনাউন গুলো কি, এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে এই পার্ট অফ স্পিচ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। অ্যাডভার্বিয়াল। সো এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই আপনার একটা পার্টিকুলার ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে। এখন বোঝেন যে এই স্ট্রাকচারের ভিতর প্রেপোজিশনের অবস্থানটা কোথায়। দেখেন, এই সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন থাকে, এই অবজেক্ট এই যে লিখলাম না, এই জায়গাটাতেও মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ ভার্বের পরে আমার এই নাউন অথবা প্রোনাউন থাকে। সো এই ভার্বের পরে অবজেক্টের স্থানে যে নাউন প্রোনাউন থাকে, ঠিক এর আগে অর্থাৎ এইরকম একটা পজিশনে মূলত এই প্রেপোজিশনটা বসে থাকে। অর্থাৎ দেখেন, এই প্রেপোজিশনটা আমাদের শিখতে হবে কেন? আপনি নিজে ভেবে দেখেন, আপনি যখনই একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে যাবেন, যখনই ফ্রি হ্যান্ডে লিখতে যাবেন বা বলতে যাবেন, মোস্ট অফ দ্য সেন্টেন্স আপনাকে প্রিপোজিশন কমনলি ইউজ করতে হবে। এবং সেটা যদি সঠিকভাবে ইউজ করতে না পারেন, আপনি কখনো একটা সেন্টেন্সের সঠিক সৌন্দর্যটা আপনি প্রদান করতে পারবেন না। প্রেপোজিশন একটা সেন্টেন্সের সৌন্দর্য বাড়িয়ে দেয়। প্রেপোজিশন ছাড়া যদি সেন্টেন্স তৈরি করেন, একটার সাথে আরেকটা ওয়ার্ড আপনার কানেক্টেড হবে না, খাপছাড়া খাপছাড়া মনে হবে। তো আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে আমি আবারও বলছি, যারা লাস্ট পর্যন্ত থাকবেন, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে এই প্রেপোজিশনের ব্যবহারটা আপনি জানতে পারবেন। তো প্রথমত আমরা একটু প্রেপোজিশনের ডেফিনেশনটা একটু দেখি। দেখেন, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। খেয়াল করেন, প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ এই জিনিসটা মূলত কি জানেন, আমি আগেও একবার বলছি, আপনি যদি একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, অর্থাৎ সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন বউকে সাজায় না, সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, তাকে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্সে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্সের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্সে অর্নামেন্ট বা অলংকারের কাজ করে, অর্থাৎ একটা সেন্টেন্সকে গর্জিয়াস করে তোলে। তো বসে কোন জায়গায়? প্রিপজিশন, অর্থাৎ প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে? একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে মূলত প্রেপজিশন বসে। এখন নাউন প্রোনাউন সেন্টেন্সে কোথায় থাকে? নাউন প্রোনাউন একদম শুরুতে থাকতে পারে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে এই অবজেক্টের স্থানে আমার নাউন প্রোনাউন থাকতে পারে। এর আগে মূলত এই যে প্লেসটা, এরকম প্লেসে আমার প্রেপোজিশন বসে থাকে, এই যে রেড কালারের ভিতর। যেমন দেখেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এই হিটা সাবজেক্ট, গোসটা ভার্ব, স্কুল এটা আমার একটা নাউন, ঠিক এর আগে এই টুটা বসছে, সো এটাকে আমি প্রেপোজিশন বলছি। উই লিভ অন রাইস, এই অন শব্দটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, ইউকে মিনস ইউনাইটেড কিংডম, সো এই ফ্রম শব্দটা প্রেপোজিশন। অর্থাৎ প্রেপোজিশনের অবস্থানটা কোথায়? সাবজেক্ট, ভার্ব, ভার্বের পরে যে অবজেক্ট বা যে নাউন প্রোনাউনটা আমার থাকতেছে, ঠিক তার আগে
মূলত একটা সেন্টেন্সে আমার প্রেপোজিশন কিন্তু বসে থাকে। এখন দেখেন এই প্রেপোজিশন এই জায়গাটাতে আমার 30টা ইউজ দেওয়া আছে প্রেপোজিশনের, এবং এইটা যদি একদম ডিটেলসে লেখা আছে, আমি এই জায়গাটাতে আসবো। এটা আপনার জানা থাকলে আজকের পর থেকে প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে না। প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে, এটা আমি ভালোভাবে পড়াই দিব, এটার পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড আমি পাঠিয়ে দিব। বাট এইটা দেখার আগে এক একটা প্রেপোজিশনাল যে ওয়ার্ড গুলো থাকে, সেই ওয়ার্ড গুলোর অ্যাকচুয়াল ইউজটা বা অ্যাকচুয়াল মিনিংটা কেমন। প্রেপোজিশনের আসলে কোনো ওই রকম পার্টিকুলার কোনো অর্থ হয় না, বাট মেইনলি কোন ধরনের সিচুয়েশনে বা ধরনের অর্থ দেওয়ার জন্য এরা ব্যবহৃত হয়ে থাকে, আমি আগে সেটা একটু দেখাবো। এবং সেইটার জন্য এইখানে দেখেন আমি আমার এই পিডিএফ ফাইলে প্রেপোজিশন ডিকশনারি নামে একটা চার্ট তৈরি করেছি। এই জায়গায় আগে প্রত্যেকটা প্রেপোজিশনের যে অ্যাকচুয়াল যে মিনিং, একদম জিস্ট বা মেইন যে অর্থটা প্রেপোজিশন দিয়ে থাকে, সেইটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। তো এইটা নিয়ে আমি আগে একটু কথা বলবো আপনাদের সঙ্গে, তাহলে বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর যখন আপনি এই রুলস গুলো দেখবেন এইখানে, তখন এটা বোঝা অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। এই জন্য আমার এই আলোচনাটা আগে একটু আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন, একটু ধৈর্য ধরে দেখবেন। যদি কারো প্রেপোজিশনটা সঠিকভাবে শেখার ইচ্ছা থাকে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এই জায়গাতে। খেয়াল খেয়াল করেন, প্রথম যে প্রেপোজিশনটা আছে সেটা হচ্ছে টু এর ব্যবহার। টুটা কোথায় ব্যবহার করি? দেখেন এখানে লেখা আছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। মানে কি? টু প্রেপোজিশনটা মূলত কোনো একটা দিকে যাওয়া আসা বোঝাতে বা কারো কাছে কারো প্রতি আসা যাওয়া বোঝাতে এই টু বসে। এটা খুবই ইউজফুল একটা প্রেপোজিশন। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, কথাটা একটু বোঝেন, সে স্কুলে যায়। অথবা দেখেন, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। অথবা হি কামস টু মি, সে আমার কাছে আসে। এই যে আমার কাছে আসে, কোনো মানুষের কাছে, কোনো মানুষের প্রতি বা পর্যন্ত বোঝাতে, অথবা কোনো দিকে যাওয়া বোঝাতে হি গোস টু স্কুল, মূলত আমার এই টু প্রেপোজিশনটা বসে। টু প্রেপোজিশনটা কোনো দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে বসে। আমি আরো বলছি ডিটেলস, একটু ওয়েট করেন। একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। এর পরে একটা প্রেপোজিশন আছে, এখানে দেখেন টুয়ার্ডস। এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আপনাদের অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে, বাট এটাও একটা প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনটা হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই জিনিসটা ঠিক কি জানেন? আনসার্টেন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। আবারও বোঝেন, টু মানে কি? কোনো দিকে যাওয়া বোঝাচ্ছে। এক কথায় সহজ বাংলায়, কোনো দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে। আর টুয়ার্ডসও একটা দিকে যাওয়া বোঝায়, বাট টুটা সার্টেইন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। আর টুয়ার্ডস হচ্ছে আনসার্টেইন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। এর মানেটা কি? মনে করেন আপনি বাসায় বসে আছেন, এখন আপনি বাজারে যাচ্ছেন। আপনি বলছেন যে আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। এখন মনে করেন আপনি বাসায় বসে আছেন বিকাল বেলা, আপনি বাসায় ভালো লাগতেছে না আপনার বসে থাকতে, আপনার মনে হচ্ছে যদি একটু বাইরে থেকে ঘুরে আসতাম তাহলে আমার মনটা ভালো হতো। এখন বাসায় আপনার আম্মু আছে, আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বা আপনার বাসার পাশে একটা, প্র্যাকটিক্যালি বুঝবেন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। বা আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, আপনি মাঠে একটু ঘুরতে যাবেন। আপনি মাকে বলছেন যে মা, আমার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, আমি একটু মাঠে খেলতে যাব, বা আমি একটু মাঠে ঘুরতে যাব, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। এই যে বাংলাটা আমি বললাম, অর্থাৎ আমার বাসায় ভালো লাগতেছে না তাই আমি বাইরে বের হচ্ছি। আমি ঠিক বাজার পর্যন্ত যাব কিনা বা মাঠ পর্যন্ত যাব কিনা এটা আমি জানি না, আমি বলছি যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি। এরকম কথা আমরা বলি না, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। আমি বাজার পর্যন্ত যেতেও পারি, আবার নাও পারি, মাঝপথে ফিরেও আসতে পারি। মাঠ পর্যন্ত যেতেও পারি, ভালো না লাগলে ফিরেও আসতে পারি। বাট আমি বাসায় ভালো লাগতেছে না তাই আমি বের হয়েছি। তো এইরকম যদি আনসার্টেন, অনির্দিষ্ট কোনো গন্তব্য থাকে, তখন টু এর পরিবর্তে টুয়ার্ডস বসে। আপনি যদি বলেন যে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট, এর বাংলা অর্থটা হচ্ছে আমি বাজারের দিকে যাচ্ছি। আর আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ একদমই বা ঠিক বাজার পর্যন্ত যাব কিনা আমি জানি না। অর্থাৎ কি বললাম তাহলে? সার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করার জন্য, কোনো দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রিপজিশন বসে। এটা হচ্ছে টু এর একদম মেইন ব্যবহার। এটা ছাড়াও আর যে ব্যবহার আছে আমরা সেখানে আসবো, বাট মেইনলি এইখানেই ব্যবহার হয় এটা। আর এর সঙ্গে আরেকটা প্রেপোজিশন কানেক্টেড, সেটা হচ্ছে টুয়ার্ডস, অর্থাৎ আনসার্টেইন ডেস্টিনেশন যদি বোঝায়।
অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া যদি বোঝায়। এরপর দেখেন অ্যাট, এই অ্যাট এর ব্যবহারটা কোথায়? স্থান বা সময় বোঝাতে অথবা নির্দিষ্ট সময় পূর্বে। অ্যাটের মেইন ব্যবহার হচ্ছে এই সার্টেন টাইমের আগে একটা বসে। সার্টেন টাইম মানে কি? ঘড়ির কাঁটা, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 12টা, এরকম একটা সার্টেন টাইম বা শার্প টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসাতে হয়। যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি বলি যে আমি আজ রাত 10টায় ক্লাস নিব, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. অ্যাট 10 p.m. এই যে 10টা, এর আগে যে অ্যাট প্রেপোজিশনটা বসালাম, এই জায়গাটাতেই মূলত আমাদের অ্যাটের ব্যবহার হয়। সে সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ে যায়, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. এরকম যে কোনো সার্টেইন টাইমের পূর্বে, ঘড়ির কাঁটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, এর আগে অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া অ্যাটের আরেকটা ব্যবহার হচ্ছে জায়গা বা প্লেসকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা তুলনামূলক ছোট জায়গা হয়। মূলত প্লেসের জন্য অ্যাট এবং ইন দুইটা প্রেপোজিশন বসে, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। এই হচ্ছে মেইন বিষয়। এটা নিয়ে আমি আরো বলছি, একটু ওয়েট করেন। তার আগে দেখেন ইন, এইখানে আমরা একটু আসি। ইন হচ্ছে একটা পাওয়ারফুল প্রেপোজিশন, মানে এটার অনেকগুলো সেন্স, অনেকগুলো মিনিং দিয়ে থাকে। প্রথমত ইনের যে ব্যবহার, মাস বা বছর বোঝানোর জন্য ইনের ব্যবহার হয়। যেমন দেখেন, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি। অথবা সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল। এরকম জানুয়ারি একটা মাস, এই মাসের আগে আমার ইন প্রেপোজিশন বসে। একটু ওয়েট করেন, আমি আরো ভালোভাবে সবই প্র্যাকটিক্যাল দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু গ্রামাটিক্যাল টপিক একটু হার্ড লাগতে পারে। বাট প্রফেশনাল বা প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শেখার ইচ্ছা থাকলে এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হয়। দেখেন, হি ওয়াজ বর্ন ইন 1990, সে 1990 সালে জন্মগ্রহণ করেছিল। এই যে দুইটা সেন্টেন্স আমি লিখলাম, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে মান্থ, অর্থাৎ মাস বা বছর, এর আগে ইন প্রেপোজিশন বসে। এছাড়া কোনো বড় স্থান যদি বোঝায়, ফর এক্সাম্পল আই লিভ ইন বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, এই দেশের আগে আমার ইন প্রেপোজিশন বসবে, তাই না? দেশের আগে আমার কি ইন প্রিপোজিশনটা বসে। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, যদি আপনি বলেন আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, তাহলে ছোট জায়গাটার আগে অ্যাট, বড় জায়গাটার আগে ইন। অর্থাৎ আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এইভাবে প্লেসকে ইন্ডিকেট করার জন্য, জায়গাকে মেনশন করার জন্য অ্যাট বা ইন প্রেপোজিশন বসে। আবার ইনের ব্যবহার কোথায়? মাস বা বছরের আগে। আবার দেখেন, কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে। ভাষা বা বিষয় মানে সে ইংরেজিতে কথা বলে। ইংলিশটা কি হবে কেউ বলতে পারে? সে ইংরেজিতে কথা বলে, আমরা বলি হি স্পিক্স ইংলিশ, বাট হি স্পিক্স ইন ইংলিশ। এই ইন প্রেপোজিশনটা আমার এই ল্যাঙ্গুয়েজের আগে বসাতে হবে। অথবা সে ইংরেজিতে পড়াশুনো করছে, যেমন হি ইজ স্টাডিং ইন ইংলিশ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা অনেকেই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে আমরা ইংলিশে বর্ণনা করতে পারি না। আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, বা কেউ আপনাকে বলছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, এবং সেই জায়গাটাতে আপনার এক্সামিনার বা কেউ যদি আপনাকে কোশ্চেন করে, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন, আপনারা এইভাবে কথা বলেন না যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ ডিগ্রি, আই হ্যাভ কমপ্লিটেড এমবিএ অর এমএ অর এমএসসি, এইভাবে আমরা কথা বলি। আবার যারা রানিং কোনো একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতেছেন, সেই জায়গাটাকে অনেকে মেনশন করতে পারে না। অনেকে এরকম বলে, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন, যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই কথাগুলো অনেকেই সঠিকভাবে বলতে পারে না। তো আমি কি বলছি, মনে করেন আপনি একটা জায়গা থেকে পাশ করে বের হলেন, কথাটা একটু বোঝেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বাংলায় মাস্টার্স বা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। ইংলিশটা আমার কি হবে? আই হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, আই হ্যাভ কমপ্লিটেড, কথাটা একটু বোঝেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন বেঙ্গলি। এই যে ইন, জাস্ট বাংলা,
বেঙ্গলি না, ইন BNGL, ইন বাংলা। আমি বাংলায় ঢাকা, আমি বাংলায় আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এবার আপনি কি বলছেন যে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ফ্রম এর ব্যবহার করছেন এখানে। আর এই সাবজেক্টের আগে আপনি মনে রাখবেন আমার ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। এটা কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স। কিন্তু যারা রানিং পড়াশুনো করছেন কোনো একটা কলেজে বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, তারা অনেকেই তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা প্রেপোজিশন মেনটেন করে বলতে পারেন না। যেমন আমি যদি এখন বলি যে আমি এই কলেজে এই সাবজেক্টে অনার্স করতেছি, এই কলেজে এই সাবজেক্টে মাস্টার্স করতেছি, আমরা বলতেই পারি না। তাহলে আপনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করতেছি, ইংলিশ কি হবে? আমরা এরকম বলি যে আই এম স্টাডিং ইন বাংলা। এরপরে আমরা বলি আই এম STUD, সরি, আই এম স্টাডিং ইন বাংলা। এই ইনও কেউ দেয় না, আই এম স্টাডিং এরকম বলে বাংলা। এরপরে যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, অফ ঢাকা, বা আমি ঢাকা কলেজে বাংলায় পড়ি, সো আই এম স্টাডিং বাংলা ঢাকা কলেজ। এইভাবে আমরা অনেকে কথা বলি। কিন্তু মনে রাখবেন যে কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, আদালত, এর আগে অ্যাট প্রেপোজিশনকে ইউজ করা যায়, অ্যাট। আর এই বিষয় বা সাবজেক্টের আগে ইন। কিন্তু আপনি যখন আপনার এই পড়াশোনাটাকে ডিসক্রাইব করবেন, মনে করেন আপনি বাইরের কোনো দেশের কোনো মানুষের সঙ্গে আপনি কথা বলছেন, কমিউনিকেশন করছেন। প্রত্যেকটা দেশের এডুকেশনাল লেভেল বা সিস্টেম সমান হতে পারে না। আপনি যখন বলছেন আই এম স্টাডিং বাংলা ঢাকা কলেজ, ঢাকা কলেজে তো ইন্টারও আছে, তো আপনি অনার্সে পড়ছেন না ইন্টারে বাংলা পড়ছেন, সেই লোকটা বুঝবে কিভাবে? মনে করেন আপনি বাইরের এক কান্ট্রির একটা লোকের সাথে কথা বলছেন, তাহলে তাকে কমপ্লিটলি বোঝানোর জন্য যে আমি ইংরেজিতে অনার্স করতেছি, তাকে কমপ্লিটলি বোঝানোর জন্য সবসময় ডিগ্রির নামটাকে মেনশন করতে হয়। প্রত্যেকটা সাবজেক্ট এক একটা ডিগ্রির আন্ডারে থাকে, তাই না? যেমন আমি যদি অ্যাকাউন্টিং এ অনার্স করি, তাহলে আমাকে বলতে হবে BBA, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বা মাস্টার্স যদি করি MBA, আমি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়ি, তাহলে আমার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স BSc, বা MSc, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। এই যে ডিগ্রির নাম আছে না, LLB, হ্যাঁ, বা ইংলিশে বা বাংলায় হলে MA, BA, ব্যাচেলর অফ আর্টস, বা মাস্টার্স অফ আর্টস, এই প্রোগ্রামগুলোকে মেনশন করতে হয়। তাহলে যে কারো পক্ষে বোঝাটা সহজ হয়ে যায় যে আপনি ঠিক কোথায় বা কোন লেভেলে আছেন, আপনার পড়াশোনাটা কোন পর্যায়ে আছে। আমি প্রেপোজিশনের ক্লাস নিচ্ছি, বাট এই যে বিষয়গুলো আমি আপনাদের বলছি, এটা সিচুয়েশন ভেদে চলে আসে, এবং এগুলো জানা বা খুবই দরকার, প্রয়োজন। আমরা এগুলোকে সঠিকভাবে ডেসক্রাইব করতে পারি না। তাহলে আপনি কি বলতে পারেন যে আই এম স্টাডিং, দেখেন, এইবার আপনি এইভাবে বলেন যে BA অনার্স ইন বাংলা, ইন বাংলা, BANGLA, ইন বাংলা, অ্যাট ইউনিভার্সিটি, ভার্সিটি অফ ঢাকা। যে যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, যে যে কলেজে পড়েন, সেই কলেজের আগে, নামের আগে একটা অ্যাট প্রেপোজিশন বসাবেন। যে যে সাবজেক্টে পড়েন, সেই সাবজেক্টের আগে একটা, আপনি যদি মাস্টার্স করেন তাহলে MA বলেন, হ্যাঁ। এরপরে আপনি কি বললাম, এই সাবজেক্ট, এই যে বাংলা লিখলাম, এর আগে ইন বসাবেন। আপনি এখানে অ্যাকাউন্টিং লেখেন, ইন বসাবেন এর আগে। আপনি এখানে ইকোনমিক্স লেখেন, এর আগে ইন বসাবেন। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স লেখেন, এর আগে ইন বসাবেন। এবং ভালো হয় যদি আপনার ডিগ্রিটা আপনি মেনশন করে দেন। পলিটিক্যাল সায়েন্স লিখলে লিখবেন আই এম স্টাডিং বিএসসি অনার্স দিয়ে ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এইভাবে যদি আপনি বলতে পারেন, তাহলে সঠিক গ্রামারটাকে মেনটেন করে এই কথাটা, অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে বর্ণনা করা হয়। আবার এই যে লিখলাম আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, যারা অলরেডি পাশ করে বের হয়েছেন, যাদের কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটাতে যদি আবার কেউ টাইম জানতে চায় যে আপনি কত সালে পাশ করেছেন, কত সালে আপনার মাস্টার্স কমপ্লিট করেছেন, যদি আপনি কখনো টাইমকে মেনশন করেন, তাহলে অতীতের কোনো কাজে টাইম মেনশন করলে সেটা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার লেখা যায় না, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। অর্থাৎ আমি 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় গ্রাজুয়েশন করছি, তাহলে এই মাসের আগে, এই যে সাল না, এই যে বললাম না, দেখেন মাসের আগে ইন প্রেপোজিশন বসে, ইন। তাহলে আপনি যদি এখানে লেখেন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 2010, 2010, এটা যদি আমি লিখি, এটা লিখলে আমার এই হ্যাঁ বার আমি বসাতে পারবো না। জাস্ট আমাকে এটা বলতে হবে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। অর্থাৎ সাবজেক্টের পরে V2, ভার্বের পাস্ট ফর্ম, এটা গেল আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। ঠিক আছে, যদি অতীতের কোনো কাজে, আবারও বলছি, সার্টেন টাইমের মেনশন করা থাকে,
তাহলে সেই জায়গাটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট পারফেক্ট না। আরেকটা কি বললাম, যারা স্টিল নাও কোনো একটা কলেজে বা কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। যারা বের হয়ে গেছেন তখন আপনার ফ্রম বসাতে হবে, মানে ফ্রম মানে থেকে, বিচ্যুতি অর্থে থেকে প্রেপোজিশনটা বসে। যে কোনো প্রতিষ্ঠান থেকে আমি পাশ করেছি, এটা আমার বাংলাতেই চলে আসে অর্থটা, তো সেখানে ফ্রম বসাতে হবে। বাট আমি এই কলেজে পড়তেছি, অনেকে বলে ডিপার্টমেন্ট অফ এই, ইউনিভার্সিটি অফ এই, কিন্তু ভিতরে কোনো ওয়ার্ড থাকে না, কোনো প্রেপোজিশন থাকে না। তো সেটাকে এইভাবে আপনারা নিয়ে আসবেন। প্রতিষ্ঠান, আমি একটা ব্যাংকে চাকরি করি, আমি একটা অফিসে চাকরি করি, আমি একটা কোর্টে চাকরি করি, সেই সমস্ত ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রিপোজিশন বসাতে হয়। এরপর দেখেন, আমি আরেকটু বলি, একটু বোঝার ট্রাই করেন। এরপরে কি ছিল জানো? আচ্ছা, এটা আমি আমি একটু পরে আবার এখানে আসতেছি, জাস্ট একটু ওয়েট করেন। এর পরেরটা আমরা একটু দেখি। দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে, অর্থাৎ আহ আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, এটার ইংলিশ কি হবে? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। এমন হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে কোনো সম্পর্ক বোঝাতে এমন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন ডিভাইড দ্য আপেল এমন রহিম করিম অ্যান্ড জসিম, এরকম দুইজনের ভিতরে বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক, এমন। এটা খুবই সহজ বিষয়। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। অর্থাৎ এগুলো এক কথায় উত্তর, আপনারা পারবেন। এর পরেরটা একটু দেখেন, এটাও একটা পাওয়ারফুল প্রেপোজিশন, অন। প্রচুর ব্যবহার হয়। আমরা অন মানে কি কি জানি? আমরা অনের মানে অ্যাকচুয়াল মিনিংটা কি? অন মানে উপরে। কিন্তু দেখেন এখানে লেখা আছে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। আবার এখানে দেওয়া আছে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। এই জায়গাটা আমি একটু আলাদাভাবে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু ফোকাস করবেন, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, যদি এই প্রেপোজিশনটা ভালোভাবে শেখার ইচ্ছা থাকে। আমি আবারও বলছি, একটু এই জায়গায় দেখেন। আমি একটু আলাদা আলাদা করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হয়তো আমার একটু টাইম লাগবে বা কষ্ট হবে, বাট আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, টাইম রিলেটেড প্রেপোজিশন মানে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সময়কে মেনশন করার জন্য বা টাইমকে মেনশন করার জন্য আমার মূলত তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। সেটা হচ্ছে এই অ্যাট, আরেকটা হচ্ছে আমার ইন, আরেকটা হচ্ছে আমার অন। অর্থাৎ এই প্রেপোজিশনে কিন্তু অন্যান্য জায়গায়ও ব্যবহার আছে। এদের কিন্তু অ্যাট জায়গার জন্য বসে, ইন জায়গা সাবজেক্টের জন্য বসে, অন অন্যান্য জায়গায় ব্যবহার আছে। বাট শুধুমাত্র সময়কে মেনশন করার জন্য আমাদের এই তিনটা প্রেপোজিশন ব্যবহৃত হয়। অ্যাট কোথায় বসে বললাম? যে সার্টেইন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। কি বললাম? যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 PM। আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। অর্থাৎ 9টা, 10টা, 11টা, 12টা, এরকম যে কোনো একটা টাইম, সার্টেইন টাইম মেনশন করলে তার আগে অ্যাট বসবে। ইনটা কোথায় বসে বললাম? মাস বা বছরের আগে। মাস বা বছর, যেমন আমি যদি বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, কেউ বলতে পারেন এই সেন্টেন্সটার ইংলিশ কি? এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স দেখলে অনেকেই আমরা ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি না। কি বললাম? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। দেখেন ইংলিশ এরকম হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এরপর কি? ওয়াজ অর্গানাইজড। অস প্লাস ভিথি, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ইন, খেয়াল করেন, 1952, অর্থাৎ এই যে সাল বা ইয়ার্স, এর আগে আমার ইন প্রিপোজিশন বসবে। আবার আমি যদি বলি, একটু খেয়াল করেন, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইংলিশটা কি? এটাও প্যাসিভ ভয়েস, আমরা এই ধরনের সেন্টেন্স করতে পারি না। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার LANCUS, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড ইন ফেব্রুয়ারি। ইন ফেব্রুয়ারি কথাটা একটু বোঝেন। তাহলে এই মাস ফেব্রুয়ারি, এর আগে আমি এখানে ইন প্রেপোজিশন বসালাম যে ইন ফেব্রুয়ারি। আবার সাল 1952, এর আগেও আমি ইন বসালাম। কিন্তু যদি ডে অর ডেট থাকে তাহলে অন প্রেপোজিশন বসবে। অর্থাৎ বার বা তারিখের আগে অন বসে। যেমন আমি যদি এখানে বলতাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন কিন্তু আমাকে লিখতে হতো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, এখানে আর ইন লিখলে হতো না, অন 21 ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি।
এরকমও লিখতে হতো। অর্থাৎ বার বা তারিখের পূর্বে অন বসে, যেমন সে আগামী সোমবার আমার কাছে আসবে, হি উইল কাম টু মি অন মানডে। এরকম ভাবে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ইভেন অ্যানিভার্সারি, বার্থডে, অ্যানিভার্সারি ডে, যে কোনো ডে অর ডেট, সার্টেন একটা তারিখ, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। সো তাহলে আমি কি বললাম এই জায়গাটাতে? টাইম রিলেটেড, মানে এই প্রেপোজিশন গুলোর আরো অন্যান্য ব্যবহার আছে, বাট সময়কে মেনশন করার জন্য মূলত এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। সেটা কি? অ্যাট, ইন এবং অন। অ্যাট কোথায় বসে? নির্দিষ্ট সময় বা সার্টেইন টাইম বা শার্প টাইম বা ঘড়ির কাঁটা, এইটার আগে অ্যাট বসে। ইন কোথায় বসে? দুইটা জায়গায়, ইয়ার্স আর মান্থ। মাস বা বছরের আগে আমাদের ইন প্রেপোজিশন বসে, মাস বা বছর। আর অন কোথায় বসে? ডে অর ডেট, তারিখ বা বার, তারিখ অথবা বার এর আগে অন বসে। টাইমকে মেনশন করার জন্য মূলত এই তিনটা প্রেপোজিশন ব্যবহৃত হয়। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? এই জায়গাটা বুঝতে পারছেন? যাদের গ্রামাটিক্যালি এই বিষয়গুলো শেখার ইচ্ছা, মনোযোগ দিয়ে একটু বুঝবে। এইবার দেখেন, এই দেখেন, কেউ কি কখনো এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করেন? এই দেখেন, আমি এইখানে যে প্যাসিভ ভয়েস রিলেটেড কিছু সেন্টেন্স লিখলাম, হ্যাঁ, অথবা এর আগে কোথায় যেন ছিলাম, প্রিপোজিশন, এই যে এইখানে যে সেন্টেন্স গুলো আমি লিখছিলাম, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন 1990। আপনারা কেউ কি কখনো ভাবছেন এই ওয়াজ বর্ন আমি কেন লিখলাম? আপনারা টেন্স বোঝেন? আমার ওয়াজ এর পরে তো আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে, বাট এই ওয়াজ এর পরে বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা, বিআর এর পাস্ট পার্টিসিপল বর্ন, বিআর থেকে আসে। অর্থাৎ ওয়াজ এর পরে ভি3 বসাইছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এটা আমার প্যাসিভের স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3। কিন্তু এখানে সাবজেক্ট তো হি, আমার তো সাবজেক্ট তো প্যাসিভ দেখাচ্ছে না। তাহলে আমি এরকম হি ওয়াজ বর্ন কেন দিলাম, কেউ বলতে পারেন? যেমন মনে করেন আমি যদি বলতাম যে এইটা কিন্তু আমি আমার আমার প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, বাট মনে হচ্ছে না প্যাসিভ, দেখা যাচ্ছে অ্যাক্টিভ। যেমন হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ সে করেছিল, তো আমার তো অ্যাক্টিভ। কিন্তু আমি এখানে প্যাসিভের স্ট্রাকচার কেন লিখলাম? এর কারণ কি জানেন? একজন মানুষ কখনো নিজে জন্ম নিতে পারে না, তার মা তাকে জন্ম দেয়। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, আরেকজনের দ্বারা তার জন্ম হয়। এই জন্য যে কোনো কবি, যে কোনো রাইটার, যে কোনো লেখক এর জন্মসাল ইংলিশে অনেক সময় আমাদের ডেসক্রাইব করতে হয়, প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোক বা রিটেন ইংলিশের ক্ষেত্রে হোক। এটা ডেসক্রাইব করতে গেলে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। যে কোনো কবি বা লেখক এর জন্মসাল প্যাসিভ ভয়েসে লিখতে হয়, কারণ একটা মানুষ, ইভেন যে কোনো মানুষের জন্মসাল প্যাসিভ ভয়েস, মানে এই ওয়াজ আর প্লাস ভি3, ওয়াজ বর্ন কেন? কারণ একজন মানুষ, এই সেন্টেন্স গুলো দেখা যায় মনে হচ্ছে অ্যাক্টিভ, কেউ বলতে পারবেন এটা প্যাসিভ, কিন্তু বিষয়টা কি? একজন মানুষ নিজে জন্মগ্রহণ করতে পারে না, তার মা তাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় সে ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু একজন মানুষ নিজে মৃত্যুবরণ করতে পারে। আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, আমার ইংলিশটা কি? রবীন্দ্রনাথ, এই ধরনের কোশ্চেন কখনো আপনাদের মাথায় আসছে? দেখেন, রবীন্দ্রনাথ Tagore was born in 1861। কিন্তু আমি যদি বলি যে সেই লোকটা রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, তখন কিন্তু আর ওই ওয়াজ ওয়ার এগুলো কিছু আসবে না। জাস্ট হি ওয়াজ বা রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এগুলো আসবে না। জাস্ট হি, ডাই মানে মারা যাও, এর পাস্ট ফর্ম ডায়েট, হি ডায়েড ইন 1941। কারণ কি? কারণ কারো মৃত্যুশাল প্রকাশ করা যায় অ্যাক্টিভ ভয়েসে, মানুষ নিজে নিজে মরতে পারে, বাট মানুষ নিজে নিজে জন্ম নিতে পারে না। একজন মানুষ নিজেই মরে যেতে পারে, কিন্তু মানুষ নিজে জন্ম নিতে পারে না। এই জন্য এটাও আমার প্যাসিভ ভয়েস, এটাও কিন্তু আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট এই প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ওয়াজ আর প্লাস ভি3। আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভি2, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম ডায়েড। সো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট রাখতে হয়, ধারণা রাখতে হয়, তাহলে অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। এই পেইড কোর্সের বেনিফিট এটাই, যারা এই যে লাইভ ক্লাস করছেন, যারা এই যে পেইড কোর্সে আসবেন, এইভাবে ডিটেলসে প্রত্যেকটা বিষয় আপনারা নিতে পারবেন বা বুঝতে পারবেন।
এরপর দেখেন আরেকটা বিষয় বলি, এই অন মানে আমরা অ্যাজ ইউজুয়াল কি জানি, অন মানে উপরে, বাট এইখানে কি দেখলাম যে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, বাট অনের মেইন অর্থটা কি, উপরে। এইখানে দেখেন আর দুইটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাবোভ অ্যান্ড ওভার। এই যে অ্যাবোভ, এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে উপরে। আবার এই যে ওভার, এটারও মেইন অর্থ বা অ্যাকচুয়াল যে বাংলা অর্থ তার মানে উপরে। অর্থাৎ এই যে তিনটা ওয়ার্ড আপনারা এখানে দেখছেন না, অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, এই তিনটা ওয়ার্ডেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। কথাটা একটু বুঝবেন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে। বিসিএস বা ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্টের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে এই প্রেপোজিশন গুলো থেকে প্রশ্ন আসে। কিভাবে আসে? যেমন আমি যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড, ওভার আওয়ার হেড, অ্যাবোভ আওয়ার হেড, নাকি অন আওয়ার হেড। এখানে অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে, বাট পার্থক্যটা কি জানেন? দেয়ার আর সাম ডিফারেন্স। পার্থক্য হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশন বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবোভ প্রেপোজিশন বসে। আর কোনো বস্তুকে স্পর্শ না করে উপরে চলমান একটা অবস্থা বোঝানোর জন্য এই ওভার প্রেপোজিশন বসে। আবারও বলছি, বোঝার ট্রাই করেন। মনে করেন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। কারণ এই টেবিলটা আমার অবজেক্ট, এই অবজেক্টকে স্পর্শ করে যদি কোনো কিছু উপরে থাকে, এই যে একটা মাউস আছে আমার হাতে, এটা এটা টেবিলের উপরে আছে, সো আই ক্যান সে দ্যাট দ্য মাউস ইজ অন মাই টেবল। আমার আমার টেবিলের উপর একটা ফোন আছে, এই ফোনটাও আমার এই একদম টেবিলের সঙ্গে টাচ করে আছে। যদি টাচ করে থাকে তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ কি, অন মাই টেবল। আমার টেবিলের উপর একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে থাকলে আমার অন প্রেপোজিশন বসবে। এই অ্যাবভটা কোথায় বসে? স্থির বস্তু, অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে, বিষয়টা হচ্ছে এরকম, এখানে বাংলাটা একটু ভুল দেওয়া আছে। উপরে যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে তখন অ্যাবভ বসে। যেমন আমি এই যে এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে, আমার মাথার উপর একটা এয়ার কন্ডিশন আছে, বা আমার মাথার উপর একটা লাইট আছে, কারেন্টের একটা বাল্ব আছে। এখন ওই যে কারেন্টের বাল্ব, আমার মাথা এইখানে, বাল্বটা হচ্ছে আমার মাথার সোজা উপরে দেয়ালে। এখন ওই বাল্বটা কিন্তু আমার মাথার সঙ্গে টাচ করে নেই, স্পর্শ করে নেই। সো আই ক্যান সে দ্যাট দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড। এসি সে স্থির একটা জায়গায় আছে, আমার মাথা এখানে, সে দেয়ালে লাগানো উপরে, আমার মাথার সঙ্গে টাচ করে নেই, তো সেখানে আমি অ্যাববের ব্যবহার করব। অর্থাৎ মনে করেন আমার এই যে ফোনটা, আমার এই ফোনটা যদি আমার এইখানে থাকে, আমার মাথার সঙ্গে টাচ করা থাকে, তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। কিন্তু যদি এইরকম একটা ডেস্টিনেশন থাকে, এরকম একটা দূরত্ব থাকে, তাহলে আমাকে বলতে হবে দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড, যদি স্থির অবস্থায় থাকে। আর ওভার প্রেপোজিশনের ব্যবহারটা কোথায় হয়? ওভার মানে উপরে, বাট অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু বোঝাতে মূলত ওভারের ব্যবহার হয়। চলমান মানে কি? এই এই যে ক্রিকেট খেলা হয় না, এখন আইপিএল খেলা হচ্ছে, যখন ক্রিকেট খেলা হয়, আপনার ইংলিশ কমেন্ট্রি শোনেন কিনা জানি না বা বোঝেন কিনা, দেখবেন একটা ব্যাটসম্যান যখন বলে হিট করে, যখন ছয় হয়, তখন কমেন্ট্রিতে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, এইভাবে দেখবেন কথা বলে ওঠে। এই যে ওভার দ্য বাউন্ডারি কেন বলে? একটা বলে যখন হিট করা হয়, বলটা গ্রাউন্ডের উপর দিয়ে একটা গতিশীল একটা চলমান অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে, গ্রাউন্ডকে টাচ না করে। সো এরকম ভাবে উপরে, অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু থাকলে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, এই প্লেনটা এই মাটির উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিগুলো গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। গাছ আমার অবজেক্ট, গাছকে স্পর্শ না করে গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে চলে যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। তো এই জায়গাটাতে মূলত ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। তাহলে কি বললাম, মনে করেন এটা আমার ফোন, আমার ফোনটা আমার মাথার উপর আছে, দ্য মোবাইল ইজ অন মাই হেড। আমার ফোনটা মাথা থেকে একটু উপরে একদম স্থির অবস্থায় আছে, মাথার সঙ্গে টাচ করে নেই, দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড। বাট এরকম উপরে থেকে যদি এরকম দৌড়াতে থাকে, ফোনটা চলতে থাকে, অবজেক্ট হচ্ছে আমার মাথা, যদি চলতে থাকে তাহলে দ্য মোবাইল ইজ ওভার মাই হেড। ঠিক আছে? এই হচ্ছে মেইন বিষয়।
এই অন, অ্যাবোভ অ্যান্ড ওভার, আবারও বলছি, তিনটা ওয়ার্ডের একটা মেইন বা জিস্ট বা পার্টিকুলার মিনিং হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবোভ মানে উপরে, ওভার মানে উপরে, বাট পার্থক্য হচ্ছে এইটাই। স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকা বোঝাতে অ্যাবোভ বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা থাকা বোঝাতে ওভার প্রেপোজিশন বসে। এই যে বিষয়টুকু বললাম, আপনারা কি এটা বুঝতে পারছেন? এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এখানে আপনারা যারা ক্লাস করছেন বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বললাম? এই তিনটা দেখেন, এই ল্যাঙ্গুয়েজটা আমি আমি যাদেরকে শেখাই আমি তাদেরকে সেইভাবেই শেখাই, যতটা আমার ভিতরে আছে আমি দেওয়ার চেষ্টা করি। যারা এর আগে থেকে আমার ক্লাসগুলো করে আসছেন আপনারা জানেন আমি কিভাবে প্রত্যেকটা ক্লাস নিই। তো এই ক্লাসগুলো আপনারা যারা করবেন আপনি বুঝতে পারবেন। ফ্রিতে ক্লাস করছেন বলে হয়তো এরকম গুরুত্ব নাও দিতে পারেন অনেকেই, বাট আজকে তো ক্লাস নিচ্ছি, এরপরে তো যারা পেইড কোর্সে আসবেন তারাই থাকবেন, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। আবার যারা যারা এই ক্লাসগুলো করে যাচ্ছেন তারা মনে রাখবেন আমাকে যে এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম বা দেখছিলাম। আরো ক্লাস তো আছে, যারা এর আগের ক্লাসগুলো করতে পারেন তারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কত ডিটেলস আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে থাকি। এবং আমার কাছে যারা আসে আমি তাদের এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি, যদি সে রেগুলারিটি মেনটেন করে ক্লাস করতে পারে, আমার সঙ্গে সময় দিয়ে থাকতে পারে। জাস্ট 3 মাস, 3 মাসের জার্নিতে আপনি কাভার করতে পারবেন সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, এছাড়া এই ওভারের আরো কিছু ব্যবহার আছে। এটা একটা পাওয়ারফুল প্রিপোজিশন। যেমন সমগ্র অর্থে ওভার বসে। সমগ্র বলতে কি, যেমন আমি সারা বিশ্ব ভ্রমণ করব, এই ধরনের কথা আমরা বলি না? দেখেন, আই উইল ট্রাভেল, TRAVEL, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইখানে ওভার প্রিপোজিশনটা বসে, এই সমগ্র বা সারা অর্থে। কর্তৃত্ব আরোপ অর্থে ওভার বসে। এই কর্তৃত্ব আরোপ মানে কি জানেন? মনে করেন আপনি শহরে একটা নতুন বাসা ভাড়া নিয়েছেন, এবং অনেক বাসার মালিক বা বাড়িওয়ালা বিভিন্ন রেস্ট্রিকশন দেয় না, বলে না যে ছাদে ওঠা যাবে না, এ করা যাবে না, ওটা করা যাবে না, এখানে ময়লা ফেলানো যাবে না, এইভাবে এই এই করতে হবে, বিভিন্ন নির্দেশনা থাকে। এখন আপনাকে ওইরকম কিছু কথা আপনার বাড়িওয়ালা বলল। এখন আপনি বলছেন যে ওই লোকটা আমার উপর অনেক নিয়ম জারি করেছে, অনেক রুলস আরোপ করেছে, কর্তৃত্ব আরোপ করেছে। ঠিক আছে? সো আমি এরকম ভাবে যদি একটা সেন্টেন্স বলি, হি ইম্পোজড মানে আরোপ করা বা জারি করা, ইম্পোজড মেনি রুলস ওভার মি। ওভার মি মানে আমার উপর, অর্থাৎ সে আমার উপর কর্তৃত্ব আরোপ করছে, আমার উপর জোর খাটাচ্ছে। সোজা বাংলায় বলতে গেলে বিষয়টা হচ্ছে এরকম, সে আমার উপর জোর খাটায়। ঠিক আছে? এরপর কি আছে দেখেন, বোঝার ট্রাই করেন। বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতেও এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এটা আবার কেমন? যেমন মনে করেন আপনি একটা মানুষকে খুঁজতে, মানে খুঁজতে গিয়েছেন। এখন একজনের কাছে প্রশ্ন করছেন, এক্সকিউজ মি, অর ডু ইউ নো, তুমি কি জানো, ওয়ার ডাজ রহিম লিভ হিয়ার, এখানে রহিম কোথায় বাস করে? ওয়ার ডাজ রহিম লিভ, রহিম কোথায় বাস করে? আপনি একটা মানুষকে খুঁজতে যাচ্ছেন, ফর এক্সাম্পল তার নাম রহিম। এখন নতুন একটা গ্রামে আপনি গেলেন, একজনের কাছে শুনলেন তাদের এলাকায় গিয়ে। এখন একটা লোক আপনাকে উত্তর দিচ্ছে যে রহিম তো আমার নেইবার্স, আমার প্রতিবেশী, বাট সে তো এখানে না, সে নদীর ওই পার। আপনার মনে করেন তার বাড়ির সামনে একটা নদী আছে বা একটা খাল আছে, সে বলছে সে নদীর ওই পারে বাস করে বা সে খালের ওই পারে বাস করে। হ্যাঁ, তাহলে ইংলিশটা কি হয়? হি লিভস ওভার দ্য রিভার, হি লিভস ওভার দ্য ক্যানেল, হি লিভস ওভার দ্য ব্রিজ। সে ব্রিজের ওই পার থাকে। ওই পার মানে কি? অন্য পার। বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতে আমার এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। কর্তৃত্ব আরোপ করতে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। সমগ্র অর্থে, এই যে আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সমগ্র বিশ্ব মানে সারা বিশ্ব ভ্রমণ করব, এই জায়গাটাতেও আমার এই ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। এছাড়া মেইন ব্যবহারটা কি? অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকলে সেই জায়গাটাতে ওভারের ব্যবহার হয়। দেখেন, এটা একদিনে শেষ হয় না প্রেপোজিশন। আমি এই যে পড়ায় যাচ্ছি, কতজন মনে রাখতে পারবেন বলেন? কিন্তু এটা আমি কিভাবে কাভার করে থাকি জানেন? আমার যে স্টুডেন্ট গুলো থাকে তাদেরকে আমি কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেজ নিয়ে কাজ করি, প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করাই। কারণ প্যাসেজ অ্যানালাইসিস করতে না পারলে, ছোট ছোট রুলস অ্যান্ড স্ট্রাকচার পড়ে কখনো ইংলিশে ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হওয়া যায় না। তো যখন আমি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করাই, সেই প্যাসেজের ভিতর যখন এই ধরনের এই প্রেপোজিশন গুলো আসে, আমি স্মরণ করাই দিই
দিয়েছে, দেখেন এইখানে এই প্রেপোজিশন কিন্তু এই কারণে ব্যবহার হয়েছে। এইভাবে করতে থাকলে দ্রুত ডেভেলপ করা যায়। আপনি 10 থেকে 15টা প্যাসেজ আপনি সলভ করেন, দেখবেন আপনার সম্পূর্ণ টেন্স বলেন, পার্ট অফ স্পিচ বলেন, ফ্রেজ এন্ড ক্লজ বলেন, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা বলেন, সবকিছু কাভার হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটা হয়। এরপর দেখেন আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বাহাইন্ড মানে পিছনে, এগুলো এক কথায় উত্তর হয়। আমি দেখাচ্ছি, এর প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে। এই প্রেপোজিশনটা একটু দেখেন তো, বিয়ন্ড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন। এটা কি? নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রেপোজিশনের ব্যবহার হয়। অর্থাৎ জিনিসটা ঠিক কেমন, এটা আপনাদের অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে। মনে করেন, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটা বাইক কিনতে যাবেন, একটা মোটরসাইকেলের শোরুমে, আপনি ইয়ামাহার শোরুমে গেছেন, আপনার R15 ভার্সন 3 এই বাইকটা আপনার পছন্দ। এখন এই বাইকটার দাম মনে করেন 4.5 লাখ টাকা। আপনি 4.5 লাখ টাকা নিয়ে এই R15 বাইকটা কিনতে গিয়েছেন। শোরুমে যাওয়ার পরে আপনার আরেকটা বাইক পছন্দ হয়ে গেছে, ফর এক্সাম্পল আপনার MT-15 ভার্সন 2 পছন্দ হয়েছে, তার দাম 5,25,000 টাকা। এখন এই সিচুয়েশনে আপনি কিনতে চাচ্ছেন ওই MT-15টা, ওই R15 আর কিনবেন না। আপনি এরকম একটা কথা আপনি বলতে পারেন, কিন্তু আপনার কাছে তো অত টাকা নেই, আপনি তো 4.5 লাখ টাকা নিয়ে গেছেন, ওই বাইকটার দাম 5,25,000, তো অত টাকা নেই। এই সিচুয়েশনে আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। কি বললাম? দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, BUDGET, বাজেট। একটা পোশাক আপনি কিনতে গেছেন একটা শপিং এ গিয়ে বা একটা মার্কেটে গিয়ে, এখন যে দাম তত টাকা, তত বাজেট আপনার কাছে নেই, তো আপনি কি বলতে পারেন? দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। ঠিক আছে, এইখানে বিয়ন্ড এর ব্যবহার হয়, অর্থাৎ সাধ্যের বাইরে, সীমানার বাইরে, কল্পনার বাইরে। এইটা বোঝানোর জন্য বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহার হয় এবং এটা প্রচুর স্পোকেন বা রিটেন ইংলিশে ব্যবহৃত হয় এই প্রিপোজিশনটা। ইনটু দেখেন, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। প্রথমত ইনটু এর ব্যবহারটা হচ্ছে বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, প্রবেশ করতেছে, বাইরে থেকে ভিতরে। অর্থাৎ দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা দেখেন, দ্য বয়, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ENTERED, এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, অর্থাৎ বাইরে থেকে এসে ভিতরে ঢুকে পড়লো। এই জায়গাটাতে মূলত ইনটু এর ব্যবহার হয়। যেমন আছে না, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। মনে করেন একটা ট্রেন ছেড়ে দিবে, এরকম টাইমে আপনি দৌড়াই গিয়ে ট্রেনের ভিতরে উঠে পড়ছেন। এই যে বাইরে থেকে একটা গতিশীল অবস্থা, একটা দৌড়ানো অবস্থায় চলন্ত একটা ট্রেনের ভিতরে আপনি উঠে পড়তেছেন, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মেনটেন করার জন্য মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। বলি না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, দ্য বয় এন্টার্ড ইনটু রুম, অর্থাৎ প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে একটা গতিশীল অবস্থায় কোনো কিছু ঢুকতেছে বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। এইটার মানেটা কি জানেন? এটা হচ্ছে মূলত ডিভাইড হয়ে যাওয়া। মনে করেন বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি। আপনারা যারা রাজনীতি করেন বা বোঝেন তারা চিনবেন। এই জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের দল। তো এইটা এখন 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা রান করে এই GM কাদের, একটা তার ওয়াইফ এই যে বিদিশা এরশাদ একজন আছে, আবার রওশন আরা এরশাদ। এখন মনে করেন এই 3জন চালায়, এরশাদ সাহেবের 2 ওয়াইফ আর ভাই। এখন 3জন, 3টা গ্রুপ হয়ে গেছে জাতীয় পার্টির। এখন আমি যদি বলি যে জাতীয় পার্টি 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে, এই কথাটার ইংলিশ কি হবে? কি বললাম? জাতীয় পার্টি 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। জাতীয় পার্টি হ্যাজ বিন, এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, হয়ে গেছে। সো জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। এই হ্যাজ বিন ডিভাইডেড ইনটু, এরকম ভাগ হওয়া বোঝাতে, দলে দলে ভাগ হওয়া বা রূপ পরিবর্তিত হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়।
তাহলে দুইটা ব্যবহার আমি বলছি, একটা হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কিছু ঢুকতেছে, এইরকম সিচুয়েশনে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। একটা হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে, তারা পাঁচটা গ্রুপে ভাগ হয়ে গেল, দে আর ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তো এই জায়গাটাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। উইথ, কোনো কিছুর সাথে, বাই দ্বারা, দিয়ে, পরিমাণ নির্দেশ করে, এটা ডিটেলস ইউজ আছে আমি দেখাচ্ছি। ডিউরিং মানে ধরে বোঝায়, অর্থাৎ একটা সময় ধরে, পিরিয়ড অফ টাইম বোঝাতে এটার ব্যবহার হয়। ফর মানে জন্য বা কারণ, অর্থাৎ চতুর্থী বিভক্তি এটা, যেমন আমার জন্য কিছু করো, প্লিজ ডু সামথিং ফর মি। হ্যাঁ, অথবা এই এই ফর প্রেপোজিশনটা একদমই ইজি, সে পড়ালেখার জন্য জাপান গিয়েছিল, হি ওয়েন্ট টু জাপান ফর স্টাডি, সো ফর স্টাডিং। সো এইভাবে এই ফর মানে জন্য বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। আবার দেখেন অফ, এখানে দুটো অফ আছে, আমরা এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ি। একটা হচ্ছে ও ডাবল এফ, আরেকটা হচ্ছে ও এফ, দেখছেন, ও ডাবল এফ আরেকটা হচ্ছে ও এফ। এই ও ডাবল এফ আমরা বলি না অফ, এই অফের মানে হচ্ছে বন্ধ করা, ক্লোজ করা, আমরা বলি না, দরজাটা অফ করো, এটা বন্ধ করো। এটা কোন অফের ব্যবহার হয়? এই ও ডাবল এফ, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড়া অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই অফটা বসে। আর ও এফ অফ এর মানে হচ্ছে এর পজেস করা বোঝায়, পজিটিভ কেস, কারো কারো অধিকারে কোনো কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন এটা মিস্টার আজাদের গাড়ি, দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। এই ব্রিফকেসটা চামড়ার তৈরি, দিস ব্রিফকেস ইজ মেড অফ লেদার, লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। এরকম অধিকারে বা মালিকানায় থাকা বোঝাতে এই অফ প্রিপজিশনটা বসে। এই দেখেন উইদিন, উইদিনটা কোথায় ব্যবহৃত হয় জানেন? নির্দিষ্ট সময়ের মধ্যে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। যেমন আমি আপনাদের প্রথমে টুয়ার্ডস এর একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে আপনার বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, এখন আপনি আপনার মাকে বলছেন যে মা আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কি বলছেন? আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এরপর আবার আপনি আপনার মাকে বলছেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো বাজার থেকে, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, উইদিন 20 মিনিটস। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই জায়গাটাতে মূলত উইদিনের ব্যবহার হয়, অর্থাৎ সার্টেন একটা টাইমের ভিতর কোনো কিছু করা, নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কিছু করা বোঝাতে মূলত এই উইদিন প্রেপোজিশনটা ব্যবহৃত হয়ে থাকে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে। তো এই যে যেগুলো আমি বেশিরভাগ আলোচনা করলাম বা যেগুলো নিয়ে আমি মেইনলি কথা বললাম, এই যতটুকু কনসেপ্ট আমি এই পর্যন্ত আপনাকে দিলাম, এতটুকু যদি আপনি জানতে পারেন বা আপনার যদি নলেজ থাকে, আপনার প্রেপোজিশন ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না। এরপর দেখেন, এটা তো আমি জাস্ট মেইন যে ব্যবহার সেটা আমি বললাম, প্রত্যেকটা প্রেপোজিশনের আবার ডিটেলস ব্যবহার আছে। এই প্রেপোজিশনের পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে নিজেরা অ্যানালাইসিস করবেন, বুঝতে পারবেন আপনারা। অর্থাৎ এইখানে যেগুলো ডিটেলসে যেটা দেওয়া আছে, যেটা মেইনলি আলোচনা করার, সেটা আমি আপনাদের সঙ্গে করেছি। আর এই যে ডিটেলসটা আছে বা এই যেটা আপনারা দেখছেন, এই জায়গাটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি টাইম দিতে পারেন, আপনি যদি চর্চা করতে পারেন, তাহলে আপনি গেইন করতে পারবেন, না পারলে না। বাট আমি এইভাবে শিখাই না, আমার স্টুডেন্টদেরকে আমি মূলত যেটা করি, প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে তাদেরকে ওটা স্মরণ করাই দিয়ে সেইখান থেকে আমি বোঝাই, ওই প্যাসেজ অ্যানালাইসিস করার মাধ্যমে বোঝালে হয় কি বিষয়গুলো মনে থাকে। কারণ আমি সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে কথাগুলো বুঝাই দেওয়ার। তো যেমন দেখেন, তারপর আমরা এগুলো একটু দেখি, খেয়াল করেন। এই 30টা প্রিপজিশনের ব্যবহার দেওয়া আছে, এই 30টার থেকে এখানে আবার 12টা না কয়টা যেন আলাদা করা আছে, 12টা অথবা 13টা। অর্থাৎ অ্যাটলিস্ট এই 12টা প্রিপজিশনেরও যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার জানা থাকে, তাহলে ইংলিশে কথা বলার ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই দেখেন এখানে আছে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপজিশন গুলো, এইগুলো এখানে এই 12টা দেওয়া আছে। এগুলো যদি আপনি দেখে এখান থেকে পড়েন, অ্যাটলিস্ট সব না পড়েও 30টা আপনার পড়া লাগবে না, তাহলেও আপনি ইংলিশে কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। বাট এই যে আজকে যতটুকু আমি বোঝালাম, একটু ভেবে দেখেন, প্রেপোজিশনকে যদি এইভাবে ডিটেলসে বোঝা না যায়, শেখা না যায়, আপনি কখনোই ইংলিশে এক্সপার্ট হতে পারবেন না, প্রফেশনাল হতে পারবেন না। অনেকে ভাবে কি কঠিন, আমি পারতেছি না। এটা তো কোনো রকেট সায়েন্স না, মানুষ কত কিছু করতেছে, এটা খাওয়ার জিনিস না, হজম হয়ে যাবে, পরা পোশাক না, ছিঁড়ে যাবে, একটা বিদ্যা, একটা নলেজ। একবার যদি আপনি নিতে পারেন, এটা সারা জীবন আপনার সঙ্গে থাকবে, আপনার বড় একটা অ্যাসেট হিসেবে থাকবে। আপনি নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে প্রেজেন্ট করতে পারবেন স্মার্টলি, যদি আপনার এই ল্যাঙ্গুয়েজটা বা এই বিষয়গুলো জানা থাকে।
তাই না? তাহলে দেখেন আমরা একটু ডিটেলসটা একটু দেখি, এটা দেখার পরে আমরা প্র্যাকটিক্যাল প্যাসেজ রিড আউট করব। এরপর যদি সময় থাকে আমি আজকেও একটা বেঙ্গলি টু ইংলিশ কনভারসেশন আপনাদেরকে আমি সলভ করে দেখাবো যদি টাইম পাই লাস্ট পর্যন্ত। তো আগে আমরা এটা একটু দেখি, খেয়াল করেন। ইউজ অফ অ্যাট, আমি অ্যাটের মূলত দুইটা ব্যবহারের কথা বলছিলাম, একটা হচ্ছে জায়গার আগে, একটা হচ্ছে সার্টেইন টাইমের আগে। কিন্তু এখানে আপনি আরো তিনটা ব্যবহার দেখবেন, সেটা হচ্ছে দূরত্ব বোঝাতে, দামের পূর্বে এবং বয়স বোঝাতে অ্যাট বসে। যেমন দেখেন, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। এরকম যে কোনো প্লেস, এটা কোনো গ্রাম হতে পারে, ইউনিয়ন হতে পারে, জেলা, উপজেলা, ইভেন আমি কি বললাম, কোনো ইনস্টিটিউশন, ব্যাংক, অফিস, কোর্ট, যে কোনো প্রতিষ্ঠানের আগেও বা স্টেশন আমার এই অ্যাট প্রিপোজিশন বসবে। প্লেসের জন্য, জায়গার জন্য অ্যাট এবং ইন, এই দুইটা প্রেপোজিশন বসে, বাট ইনটা তুলনামূলক বড় জায়গার ক্ষেত্রে বসে থাকে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। এগুলো সবই আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের, এগুলো আপনারা নিজেরা পড়লেই পারবেন। দেখেন, আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এরকম সার্টেইন টাইম বা শার্প টাইম এর আগে অ্যাট প্রিপোজিশনটা বসে। এছাড়াও দেখেন, দূরত্ব বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা এইখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। সিলেট এইখান থেকে 100 কিলোমিটার দূরে। এরকম ভাবে দূরত্ব বোঝাতে অ্যাড বসে। দামের পূর্বে অ্যাড বসে, যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। এবার আমি আপনাদের একটা হিন্ট দেই, এখানে টোটাল 5টা ব্যবহার আছে অ্যাটের, এর বাইরে অ্যাটের ব্যবহার এভাবে আপনি দেখবেন না। এক নম্বর হচ্ছে ছোট জায়গার আগে অ্যাট বসে, দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, তিন নম্বর হচ্ছে দূরত্ব বোঝাতে অ্যাট বসে, চার নম্বর হচ্ছে দামের পূর্বে, পাঁচ নম্বর হচ্ছে বয়স বোঝাতে। কিন্তু একটা বিষয় একটু খেয়াল করেন, এটা কিন্তু কোনো রুলস বা নিয়ম না, জাস্ট আমি একটা হিন্ট আপনাদের দেই। সেটা হচ্ছে এই অ্যাট প্রেপোজিশনটা মোস্ট অফ দ্য টাইম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। কি বললাম? নিউমেরিক ওয়ার্ড, মানে সংখ্যাবাচক শব্দের আগে অ্যাট বসে। আবারও বলছি, এটা কিন্তু কোনো রুলস না, এটা আমি আমার জায়গা থেকে, আমার পার্সপেক্টিভ থেকে একটা হিন্ট আপনাদের দিয়ে রাখলাম আর কি। এটা যে কারেক্ট হবে সবসময় এরকম না, বাট মোস্ট অফ দ্য টাইম এটাই হয়। যেমন এ দেখেন, 9টা, 10টা, এগুলো কি সংখ্যাবাচক না? 200, 100, 50, 150, 16, 18, এরকম অ্যাট প্রেপোজিশন মোস্ট অফ দ্য টাইম এরকম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে থাকে। এই হচ্ছে একটা হিন্ট আপনাদের দিয়ে রাখলাম, জানতে পারলে ভালো, না বুঝতে পারলে কিছু করার নেই। এরপর দেখেন, অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। তো এগুলো আমি বলছি আপনাদের অলরেডি, আপনারা নিজেরা একটু পড়বেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, পড়লে দেখবেন কভার করতে পারবেন। হ্যাঁ, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের আগে অন বসে, যেমন আই ওয়েন্ট দে অন স্যাটারডে। এই যে বারের আগে অন। হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখে এখানে আসবে। সেরকম ডেট বা ডে এর আগে অন বসে। নদীর তীর বোঝাতে অন বসে, এই জায়গাটা একটু বসেন। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দা রূপসা, সিলেট ইজ অন দা সুরমা, চিটাগাং ইজ অন দা কর্ণফুলী, বরিশাল ইজ অন দা কীর্তনখল। এরকম নদীর তীর বোঝাতে আমার এই অন প্রেপোজিশন বসে থাকে। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বাঁচি, মানে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, এই ব্যাংকটা 5ম তলায়। আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আমাদের ক্লাসটা 3য় তলায়। অর্থাৎ আপনি নতুন একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, কেউ আপনার কাছে এসে শুনছে, এক্সকিউজ মি, প্লিজ টেল মি, অর ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ আওয়ার ক্লাস। আপনি বলছেন আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। এরকম ফ্লোরের সংখ্যা বোঝাতে অন প্রেপোজিশন বসে। দেখেন, এটা বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এটা টিচারের হেল্প লাগে না, নিজে নিজে প্র্যাকটিস করলেই এই বিষয়গুলো পারা যায়। ইন, বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। কিন্তু দুইটা জায়গার কম্পেয়ার করা থাকলে বড়টার আগে ইন, ছোটটার আগে অ্যাট। এরপর দেখেন আরেকটা বিষয় কি বললাম, ভাষা বা বিষয় বোঝাতে, যেমন আই রোট এ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। তো এই বেঙ্গলি এর আগে আমি ইন লিখলাম। এরকম যে
ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা বিষয়, যেমন আই আই অ্যাম হবে, আই এম স্টাডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সো দ্যাট ইজ দ্য নেম অফ সাবজেক্ট, বিফোর দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ ইন প্রিপোজিশন। I was born in 1980, he was born in 2001, এরকম কি বলছে যে মাস বা বছরের আগে ইন প্রিপোজিশন বসে। পেশার পূর্বে ইন বসে, হি জয়েন ইন নেভি, আই মিন যে কোনো ধরনের প্রফেশন, এই প্রফেশনকে ইন্ডিকেট করতে ইন প্রিপোজিশন বসে, আই জয়েন্ট ইন বাংলাদেশ আর্মি। সো এইভাবে প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার আপনার হয়ে থাকে। দেখেন টু, কোন স্থানে আসা এবং যাওয়া বোঝাতে টু বসে, হি কামস টু হিয়ার, এখানে হিয়ার এর আগে টু বসে না, মূলত হিয়ার একটা অ্যাডভার্বের কাজ করে। হ্যাঁ, সো দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। এরপর দেখেন হি কামস টু মি, সে আমার কাছে আসে, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতেও এই টু প্রিপোজিশন ব্যবহার হয়। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুসারে কাজ করি, যে অ্যাকর্ডিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আছে, আমি সেগুলো পড়িয়ে থাকি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে? অর্থাৎ নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে আমার একটা নির্দিষ্ট মিনিং দিবে, এবং ওই ওয়ার্ডগুলোর সাথে ওই নির্দিষ্ট প্রেপোজিশনই বসবে। অনেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনকে গ্রুপ ভার্ব এর সঙ্গে কম্পেয়ার করে ফেলেন। হ্যাঁ, সো গ্রুপ ভার্বের সঙ্গে কম্পেয়ার করলে হবে না। যেমন মনে করেন লুক মানে তাকানো, আমি যদি বলি লুক ফর, এই লুক ফর এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা। আমি যদি বলি লুক আফটার, মানে দেখাশুনো করা। আমি যদি বলি লুক ওভার, এর মানে পরীক্ষা করা। আমি যদি বলি লুক ইনটু, এর মানে অনুসন্ধান করা। অর্থাৎ এক একটা প্রেপোজিশন বসালে আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাদের শিখতে হয়। অফ মানে এর, অধিকার বা মালিকানায় বোঝাতে অফ প্রিপোজিশন বসে। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার, মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন, মি মানে আমি, অফ মি মানে আমার। উপকরণ বোঝাতে অফ বসে, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি, লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি, উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। কারণ বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, লোকটা ক্যান্সারে মারা গেছে, হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি, ইট মানে এটা, অফ ইট মানে এটার। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সম্পর্কে সবকিছু জানে। সো এইভাবে এই প্রত্যেকটা প্রেপোজিশন বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনারা নিজেরা পড়লেই আপনি দেখবেন পারবেন। তারপর যদি খুব প্রবলেম হয়, আর যারা পেড কোর্স আসবেন তাদের তো আমি আরো ডিটেলস এগুলো পড়াবো, তো তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি দেখবো। তো এখানে এই প্রিপোজিশনে আরো অনেক, এটা অনেক বড় একটা ফাইল, একদিনে তো আর শেষ হয় না। এখানে দেখেন একটা এক্সারসাইজ আছে, যেমন আই উইল টেক আ ক্লাস, আমি একটা ক্লাস নিব ড্যাশ 10 PM। তো সার্টেন টাইমের আগে আমার অ্যাট বসে, এখানে কি হবে, অ্যাট 10 PM ড্যাশ মানডে, তাহলে অন মানডে, ডে এর আগে অন প্রিপোজিশন বসে। হি লিভস ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, অ্যাট ঢাকা, অর্থাৎ বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। ঢাকা ইজ ড্যাশ 20 কিলোমিটার, দূরত্ব, দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, নদীর তীর বোঝাতে অন প্রিপোজিশন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। এই ধরনের কিছু এক্সারসাইজ যদি আপনি কমপ্লিট করতে পারেন এবং এই ফাইলটা যদি কমপ্লিট করতে পারেন, এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে সমস্যা থাকবে না। আর মেইনলি যে বিষয়গুলো আলোচনা করার বা যেটা বলার, যেটা মেইন প্রিপোজিশন, যে জায়গাগুলোতে প্রবলেম হয়, সেটা আমি অলরেডি আপনাদের ওই প্রথমে আলোচনার ভিতরে আমি করে দিয়েছি। তো এখানে দেখেন এই ওভার টোভার সবকিছু আমি বলছি অলরেডি। তো যে বিষয়গুলো আমি বললাম, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো, বা নিতে পারছেন? এই যতটুকু বললাম বা প্রেপোজিশন সম্পর্কে যতটুকু ধারণা দিলাম, Yes, sir. আসলে দেখেন এটা একদিনে প্রেপোজিশন সম্পূর্ণ কভার করা যায় না। এটা 3টা 4টা 5টা সেশনে ভাগ করতে হয়, তাহলে সুন্দরভাবে গোছানো পদ্ধতিতে বোঝানো যায়। তারপরে এই আমি যতটুকু বললাম না, আপনি যদি এতটুকু মনে রাখতে পারেন, আপনি আরেকবার এই যে ক্লাসটা নিচ্ছে, আমি তো রেকর্ড পাঠিয়ে দিব, আপনি আরেকবার রিভাইজ করবেন এবং নিজে এই এই পিডিএফ ফাইলটা পড়বেন। আমি আপনাদের এই ক্লাসের পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, যারা ফ্রি ক্লাস করছেন তাদেরই পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। একবার পড়ে দেখবেন, আমার কথার সঙ্গে সবগুলো কথা মিলে যাবে। অর্থাৎ
আমার লেকচার গুলো আগে শুনবেন, শোনার পর এটা পড়বেন, দেখবেন আমার কথার সঙ্গে সবগুলো বিষয় মিলে যাচ্ছে এবং আপনি সুন্দরভাবে প্রিপোজিশনকে ক্যাচ করতে পারছেন, ধরতে পারছেন, এবং এইটাকে প্র্যাকটিক্যাল প্যাসেজে অ্যাপ্লাই করতে হয়। আমি জানি না এটা আপনারা কেউ করতে পারবেন কিনা বা করবেন কিনা, বাট যারা পেইড কোর্সে আমার এই ব্যাচটাতে ভর্তি হচ্ছেন বা হবেন, আমি তাদেরকে এই বিষয়গুলো করাবো। আর যারা থাকবেন না তাদের তো আর কিছু বলার নেই, বাট এগুলো একটু পড়বেন আপনারাও, দেখবেন এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো এখন আমি একটু ইসের ভিতরে যাব, সেটা হচ্ছে আহ প্যাসেজ রিড আউট, অর্থাৎ ইংলিশে কিভাবে আমরা যে কোনো সেন্টেন্সকে, মানে একটা সুন্দর একটা গল্প আছে এখানে, আপনারা জাস্ট একটু থাকবেন, 10টা মিনিট টাইম দিবেন, আমি এই গল্পটা পড়ি, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এবং পড়ার পরে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজ আছে, ক্লজ আছে, কোন ধরনের টেন্স ব্যবহার করে একটা সেন্টেন্স লেখা হচ্ছে, বা আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, রিডিং পড়তে পারি, পড়ে অ্যাকচুয়াল যে ট্রান্সলেশনটা বা অ্যাকচুয়াল যে বেঙ্গলি যে মিনিং বা যে অনুবাদ, এই অনুবাদটা আমরা অনেক সময় করতে পারি না। তো যে কোনো প্যাসেজ পড়ে কিভাবে অ্যাকচুয়াল ট্রান্সলেশন বা অনুবাদটা করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এইরকম একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে আপনি একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন। একটা সেন্টেন্সের একটা প্যাসেজ যখন আপনি রিড আউট করবেন, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি আপনি পাবেন। এছাড়া এই জায়গাটা থেকে আপনার এই রিডিংটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন, রিডিং স্পিডটাকে আপনি বাড়াতে পারবেন, যেটা আমরা অনেক সময় পারি না, বা কথা বলতে গেলে আমাদের প্রবলেম হয়। তো একটু টাইম দেন, আমরা এইটা করে আমরা এই ইসের ভিতরে আসবো। যদি সময় থাকে আমরা এই কনভারসেশনটাও একটু দেখবো। আপনারা যারা থাকবেন তারা এই বিষয়গুলো এখন করবেন। আর তারপরেও আমি আরেকবার এই শেষবারের মতো আপনাদের বলে রাখছি এই কথাটা, যারা পেইড করছে আসবেন, কারণ বারবার অনেকে ইনবক্সে নক দিতে থাকে। তো ইনবক্সে নক না দিয়ে একবারে আমি বুঝাই দিই এই জায়গাটা থেকে, আগামীকাল থেকেই কিন্তু পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যদি কেউ মনে করেন আমি প্রফেশনাল ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, একটা টিচারের অধীনে থেকে আমি ডেভেলপ করতে চাই, আমার দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, বা একটা মেন্টরিং এর মধ্যে থেকে আমি ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, আপনি যে কোনো বয়সের যে কেউই হন না কেন, টিচার, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, এটা করতে পারবেন। সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারবেন। যদি মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি নিতে পারবো, যদি বিশ্বাস থাকে, তাহলে পেইড কোর্সে আসবেন। এতটুকু বলতে পারি, উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, আবারও বলছি রাত 10টা থেকে 11টা। কেউ যদি কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে ক্লাস রেকর্ড আপনি পাবেন, অর্থাৎ মিস করলে আপনি আবার দেখে নিতে পারবেন, সেখানেও যদি প্রবলেম হয় আমি আলাদাভাবে সেগুলো সলভ করে দিব। 3 মাসের কোর্স, এবং শুধু 3 মাস না, আপনি রেগুলারিটি মেনটেন করলে 2 মাস বা আড়াই মাসের ভিতরেই ডেভেলপ করতে পারবেন। বাট যদি কারো গ্যাপ যায় বা প্রবলেম হয়, সে পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবে, তার জন্য আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। আর 7টা সিট আছে আমার কাছে, যারা ভর্তি হতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাদের কনফার্ম করে নিতে পারবো। পেইড কোর্সের গ্রুপে আগামীকাল একদম ফার্স্ট ক্লাস শুরু হবে, যারা একদম জিরো লেভেলে আছেন, একদম বেসিক লেভেলে আছেন, তারাও করতে পারবেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। মেন স্পোকেন সেশনে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, স্লাইড বা এই পিডিএফ ফাইলগুলো শেয়ার করার মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি, এবং ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং ফাইল আপনারা আবার পেয়ে যাবেন। অর্থাৎ ক্লাস মিস করলে আপনি দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই আমার এই কোর্সের প্ল্যানগুলো সাজানো। আমি এরকম না যে অন্য কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে ইংলিশের উপর কোর্স করে এসে পড়াচ্ছি। আমার মেইন সাবজেক্ট অরিজিনটা অনার্স মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি থেকে আমার ইংলিশে করা। সো এমন কোনো জায়গা আমি বাকি রাখবো না, তারপর আইএলটিএস কমপ্লিট করে, টফেল কমপ্লিট করে আমি এখানে, তো এমন কোনো জায়গা আমি বাকি রাখবো না যেটা আপনারা বুঝতে বা জানতে অক্ষম হবেন, এবং প্রত্যেকটা জায়গা আমি প্র্যাকটিক্যালি আপনাকে বোঝানোর চেষ্টা করব।
এবং এই কোর্সে মেইন ক্লাস থাকবে 50টা, আর 20টা 70টা, মানে 50টা ক্লাস আমি নিব আর 20টা ক্লাস আপনাকে দিয়ে কাজ করাবো, মানে সেগুলো আমি নিব, বাট সেখানে আপনার কাজটা বেশি হবে, যেগুলো ছিল প্র্যাকটিস ক্লাস। এবং ওই প্র্যাকটিস ক্লাসগুলো করার পরেও আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানেও আপনি আজীবন থাকতে পারবেন। এখান থেকে 2 বছর আগের ভর্তিকৃত স্টুডেন্ট এখনো পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করে, বলে ভালো লাগে, সে ফ্লুয়েন্টলি কথা বলে, বাট অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে আড্ডা দেয়, প্র্যাকটিস করে। তো টোটাল ক্লাস হচ্ছে 70টা, এবং এগুলো ধারাবাহিকভাবে সিরিজ বাই সিরিজ হবে। যে কথাটা আমি বারবার বলি, যে আপনি যদি ইংলিশ শিখতে চান বা এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি যদি ডেভেলপ করতে চান, আপনার অবশ্যই অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো, কোনটার সাথে কোনটা কানেক্টেড। কারণ আপনি যদি ওয়ার্ড না বোঝেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে আপনার এইটা মেনটেন করতে হবে যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি আজকে আমার কাছে একটা ক্লাস করছেন, আপনি নিজে ভেবে দেখেন আগামীকাল হয়তো এরকম আরেকটা ক্লাস করবেন, তারপরের দিন হয়তো একটা ইউটিউব চ্যানেলে ক্লাস দেখবেন, তারপরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠবে আপনার সামনে। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন। আপনি কিন্তু শিখতেছেন, শিখবেন, বাট ওই শেখাটা শিখে যেতে হবে। আপনি শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন না যে না আমি ইংরেজিতে কথা বলতে পারি। এই কনফিডেন্টটা নিয়ে আসার জন্য একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে হয়। তাহলে বোঝা যায় যে আমি আজকে কোনটা পড়তেছি, আগামীকাল কোনটা পড়বো, আজকের টপিকের সাথে আগামীকালকে টপিকের সম্পর্ক কি। এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, এবং আমার শুরু কোন জায়গায় শেষ কোন জায়গায়, এইটা বুঝে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, যেটা আপনারা আমার কাছ থেকে পাবেন। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। এই জায়গাটা থেকে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে ইনস্ট্যান্টলি। ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, এসে, কম্পোজিশন, ব্লগ। You will be able to write any kinds of gig, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যারা প্রেজেন্টেশন বা ভাইবা ফেস করতে প্রবলেম ভয় পান, যারা ফেস করতে পারেন না একটা মেন্টরের অধীনে থেকে, আপনারা এটা ভালোভাবে করতে পারবেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য আমাদের যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, তার জন্য যা কিছু লাগবে, এই যে আগের যে ক্লাসগুলোতে আমি বলেছি, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, সবকিছু ধারাবাহিকভাবে আপনি শিখতে পারবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, এই কোর্সটা থেকেই যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, তারা করতে পারবেন। রাইটিং এর উপর 10টা মাস্টার্স ক্লাস আছে, যেটা থেকে সম্পূর্ণভাবে আপনি ইমেইল রাইটিং, সিভি রাইটিং, প্যারাগ্রাফ কম্পোজিশন, রাইটিং এর জায়গাটা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। ইভেন যারা আইএলটিএস এর রাইটিং নিয়ে প্রবলেম ফেস করছেন, আইএলটিএস এরও অনেকগুলো সেশন এখানে আছে, আপনারা পাবেন। আমি ওই যে ফিফথ ফ্রি লাইভ ক্লাসে একটা রাইটিং ক্লাস দেখিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা জানি না। তো ওইভাবেই প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। এর পরের যে ক্লাস, এই 50টা হচ্ছে আমার মেইন কোর্স বা কন্টেন্টের ক্লাস। এরপর থেকে দেখেন 50 থেকে 70 নম্বর এইগুলো আপনাকে দিয়ে আমি করাবো। অর্থাৎ আমি টিচার, আমি আপনাকে পড়ালাম, আমি যতই ভালো পড়াই না কেন, এটা সায়েন্স না বা ম্যাথ না, এটা শেখার জন্য ব্রেন লাগে না, এক্সট্রা অর্ডিনারি ব্রেন লাগে না। এটা জাস্ট আপনি যতই ডাল হন, যতই ইললিটারেট, অশিক্ষিত হন, একদম দুর্বল হলেও আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, যদি কারেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ইউ নো দ্যাট। অর্থাৎ এই জায়গায় আপনি যত জায়গা থেকে কোর্স করেন না কেন, যত ভালো টিচার পড়াক না কেন, শিখলে আপনি শুধু শিখে যাবেন, শিখতেছেন, বুঝতেছেন, রাখছেন আপনার কাছে, কিন্তু সেটা দিয়ে কি হবে যদি না আপনার মুখ দিয়ে আপনি প্রোভাইড করতে না পারেন, বের করতে না পারেন। তো এই জন্য আমার লাস্টের ক্লাসগুলো আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের জড়তা কাটানোর জন্য। প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস আমি নিয়ে থাকি, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। একটা করে কনভারসেশন এই ক্লাসে বসে প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো, যেখান থেকে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্টটা হবে। এছাড়া প্রেজেন্টেশন, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, সার্টেন টপিক থাকবে, অ্যান্সার থাকবে, কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনাকে নিজের মতো করে একটা অ্যান্সার তৈরি করতে হবে। সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব, সেই স্পিকিংটা যেটা আপনি তৈরি করবেন আমার সামনে, সেটা আপনি স্পিকিং করবেন। এইভাবে আপনার স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। এছাড়া আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সার্টিফিকেট দিয়ে দিব, এবং আপনাদের একটা আইডি কার্ড থাকবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। ইভেন ব্যাচে পড়ানোর সাথে সাথে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো তার উপর ডিপেন্ড করে আমি তো 1-to-1 পার্সোনাল সেশনও নিয়ে থাকি, পার্সোনাল স্পিকিং টেস্টও নিয়ে থাকি, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের আগে বলেছি। তো এটাও আপনারা মানে অর্থাৎ একটা
অফলাইনের কোর্স থেকেও একটা প্রফেশনাল ওয়েতে এখানে শিখতে পারবেন। আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। এটা আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার। যারা পেইড কোর্স করতে চান এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। আর এই দুইটা নাম্বার আমার মেইনলি কন্ট্যাক্ট নাম্বার। দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাসে যুক্ত হতে পারবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে জানালে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। আজকে অনেকগুলো স্টুডেন্টকে আমি অ্যাড করেছি, প্রায় 39 জনের মতো আজকে অ্যাড হয়েছেন। আর যারা অ্যাড হতে পারেননি আগামীকালকের ভিতরে অ্যাড হয়ে যাবেন। ভর্তি হয়েছেন যারা, সবাইকে এন্ট্রি করে রাখছি। অর্থাৎ আমার এখানে স্টুডেন্ট, আমার মেইন সিট হচ্ছে 30টা, বাট সবাই লাইভ ক্লাস করবে না। অনেকেই আছে শুধুমাত্র প্রিমিয়াম রেকর্ড, মানে ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো নিবে, ওই টাইমে ক্লাসে জয়েন দিতে পারবে না। এরকম অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। সেই পার্সপেক্টিভ থেকে এখনো কিছু সিট খালি আছে। তো যারা পেইড কোর্স করতে চান আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। তাহলে আগামীকাল রাত 10টা থেকেই আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে, ফ্রি ক্লাস অফ হয়ে যাবে। ফ্রি ক্লাসটা আবার আগামী পরশুদিন হয়তো আমি একটা ফ্রি ক্লাস নিতে পারি। আহ এই যেভাবে নিলাম এতটা রেগুলারিটি মেনটেন করা হবে না। বাট যারা ফ্রি ক্লাস করতেছেন গ্রুপে থাকবেন, বাট ফ্রিতে ওই ডেভেলপমেন্টটা আসে না। সত্যি কথা বলতে ওটা আসে না, কারণ ওখানে কোনো দায়িত্ব থাকে না। আপনি আসতেছেন, আপনি যাচ্ছেন, আমি আপনাকে চিনি। বাট একজন পেইড কোর্সে আসলে কি হয়, আপনার সাথে আমার একটা ওয়েল রিলেশন তৈরি হয়ে যায়। শুধু এই জায়গাটাতে না, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে অন্য যে কোনো প্রবলেম আপনি ফেস করলে আমার সঙ্গে কমিউনিকেশন করে আপনি সেগুলো সলভ করে নিতে পারবেন। এবং এইখানে আপনি টাকা দিচ্ছেন, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওকে পড়া দিতে হবে। আপনার একটা গুরুত্ব থাকে, আমি এখানে টাকা দিচ্ছি, আমার পড়ে নিতে হবে। তো এই যে একটা রেসপন্সিবিলিটি, একটা ফর্মাল ওয়েতে আমি যতক্ষণ পড়াবো আপনি থাকবেন। বাট এই ফ্রি ক্লাস নিচ্ছি, এই একজন আসতেছেন, একজন ঢুকছেন, একজন যাচ্ছেন, এরকম হয়ে যায়। তো এইভাবে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। তো যদি মনে করেন এই লোক পড়াতে পারে, বোঝাতে পারে, হয়তো আমি শিখতে পারবো, বিশ্বাস আছে, বা একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা পেইড কোর্সটা করতে পারেন। আগামীকাল থেকে একদম ফার্স্ট ক্লাস শুরু হবে। যারা করবেন আগামীকাল থেকেই করার চেষ্টা করবেন, তাহলে প্রথম থেকে করতে পারবেন। কারণ অনেকে 3 দিন, 4 দিন, 5 দিন পর ভর্তি হয়। ওইটা হলে প্রথম দিকের ক্লাসগুলো মিস হয়ে গেলে আপনি কিন্তু বুঝবেন না, কারণ একটার সাথে আরেকটা ক্লাস কানেক্টেড থাকে, যেটা আমি বারবার বলছি। একটা না বুঝলে পরের দিনটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন একদম প্রথম থেকেই ক্লাসগুলো করা, তাহলে আপনি ভালোভাবে এগোতে পারবেন। আর যদি কেউ কোর্স নাও করেন, আমার এই নাম্বার দুটো সেভ করে রাখেন, নিয়ে রাখেন। যদি পরবর্তীতে মনে পড়ে কোনো দিন বা কোনো কাজে লাগে, দরকার হয়, ফোন দিয়েন, বা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই হচ্ছে মেইন কথা। তো যারা ভর্তি হতে চান, আবারও বলছি, 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সে ভর্তি হতে পারবেন। ধারাবাহিকভাবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন এবং আইএলটিএস এর জন্য অনেকগুলো সেশন থাকবে। যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা আমার কাছ থেকে ধারাবাহিকভাবে ইন ডিটেলসে শিখতে পারবেন, এতটুকু বলতে পারি। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি সেটা নিচ্ছি। আমরা তার আগে এখন একটু এই ইংলিশ স্টোরি রিডিং এর ভিতরে মুভ করব। অর্থাৎ একটা স্টোরি আমি আপনাদের একটু পড়াবো, আর 10টা মিনিট একটু টাইম দিবেন, এখানে থাকবেন। বাট এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে পেইড কোর্সের এই বিষয়টা নিয়ে? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, ইউ ক্যান আস্ক মি রাইট নাও অ্যাবাউট ইট। যদি কোনো কোশ্চেন থাকে 2 মিনিট একটু আপনারা করতে পারেন, তারপরে আমরা রিডিং এর এই জায়গাটাতে। ফাইলটা আমরা পাইনি। গত ক্লাসে পিডিএফ পিডিএফ ফাইল? ফাইলটা ও আচ্ছা, গতকাল তো আমি লিখে লিখে দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, সমস্যা নেই। আমার খেয়াল ছিল না, তাহলে দেখে আমি পাঠিয়ে দিব। স্যার, হ্যাঁ বলেন। এই পিডিএফ ফাইলগুলো কোথায় পাবো? আমি হোয়াটসঅ্যাপ পিডিএফ গ্রুপে, ফাইল পাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কোন দিয়ে দিই। গ্রুপে? আমাদের এই গ্রুপে তো আমি পাই নাই। পাবেন, খুঁজে দেখলে অবশ্যই পাবেন। আপনি হয়তো পরে জয়েন করছেন তাই পান নাই, আবার পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি ফরওয়ার্ড করি তো অনেকবারই। তারপর আর কোনো কোশ্চেন? যখন আমাদের পেড ক্লাসগুলো হবে তখন কি এই ফ্রি লাইভ ক্লাসগুলো হবে? না, ফ্রি ক্লাসগুলো হয়তো আমি যেদিন ফ্রি টাইম পাবো সেই দিন নিতে পারবো, বাট পেইড কোর্সের রুটিনের ভিতর তো আর ফ্রি ক্লাসগুলো নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, বাকি সময়টা এই হচ্ছে বিষয়টা। বাকি সময়টা আমি সপ্তাহে নেওয়ার 5 দিন দিবেন, পরে পরে কি নিতে পারবেন না স্যার? সপ্তাহে 4 দিন পেইড কোর্সের ক্লাস হচ্ছে, সপ্তাহে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র, রাত 10টা থেকে 11টা। কালকে থেকে শুরু করা হবে। হ্যাঁ,
পেইড কোর্সের গ্রুপ করে ফেলছি তো আমি, পেইড কোর্সের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করে ফেলছি, অনেকেই জয়েন হয়ে গেছেন তো অলরেডি, আমি লিঙ্ক দিয়েছি। আর যাদের দিতে পারিনি, কারণ দেখেন অনেক কাজের ভিতর দিয়ে যেতে হয়, এর আগে একটা পেইড ক্লাস নিলাম, এরপর এইরকম একটা ক্লাস অর্গানাইজ করতে গেলে অনেকগুলো দিক মেনটেন করে, এখানে ক্লাস নিচ্ছি ডেস্কটপে, তো এই জন্য আমি টাইম পেয়ে পেয়ে পারিনি, আমার ব্যস্ততা ছিল। তো আপনারা আগামীকালকের ভিতরেই সবাই জয়েন হয়ে যেতে পারবেন, যারা যারা ভর্তি হয়েছেন। আর যারা ভর্তি হতে চান সেন্ড মানি করে জানাবেন, আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে। কয়টা ভর্তি হয়েছে, কয়টা ব্যাচ? আমার নতুন পেইড কোর্সের যে নতুন ব্যাচ আমি একটাই রাখবো, আমার রাত 8:30টায় ব্যাচ আছে, 9টায়ও ব্যাচ আছে। এই রাত 10টাতেই যারা ভর্তি হতে চান রাত 10টাতেই ক্লাস করতে হবে, নতুন ব্যাচে রাত 10টাতেই ক্লাস করতে হবে, ঠিক আছে? তো দেখেন, আর যার যা কোশ্চেন আছে আমি পরে নিচ্ছি, আমরা এখন একটু এসে যাব আসসালামু রিডিং প্র্যাকটিস। কিভাবে পাইতে পারি হ্যাঁ, আপনার কিভাবে? ওইটা কি বইটা যারা পেইড কোর্সে আসবে তাদের আমি প্রোভাইড করি, ওটা আমি তো এখন ওইভাবে বিক্রি করছি না, যারা পেইড কোর্সে আসে তাদেরকে আমি আমার ওই বইটা, লেখা বইটা আমি প্রোভাইড করি। বইটা ওইটাকে আমরা পিডিএফ ফাইল করা, জি হ্যাঁ, PDF পিডিএফ আছে, পিডিএফ আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? যারা আসবেন আপনারা পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন বইয়ে। আচ্ছা, তো দেখেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমরা এখন একটু দেখব যে আহ একটা স্টোরি পড়ে ইংলিশে কিভাবে আমরা একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংকে ফাইন্ড আউট করতে পারি, বা একটা সেন্টেন্সকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ এই জায়গাটা আপনাকে একটু ফোকাস করতে হবে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে আপনি যখন ইংলিশে কথা বলবেন, আপনি যখন ইংলিশে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করবেন, এই ট্রান্সলেশনের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে আপনার ফোকাস করতে হবে কোন জায়গাগুলোতে। মেইনলি আমাদের ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয় ইংলিশে কথা বলার জন্য, কারণ ভার্ব একটা মেজর রোল প্লে করে। কারণ কি জানেন, একটা সেন্টেন্সে আপনি যদি ভার্বকে কোশ্চেন করতে পারেন, কি দিয়ে কোশ্চেন করবেন? একটা সেন্টেন্স এর ভার্বকে আপনি যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, অবজেক্ট পাবেন। হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আবার ভার্বটা কোন ফর্মে আছে, একটা সেন্টেন্সের ভার্বের সঠিক ফর্ম যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সেন্টেন্সের অ্যাকচুয়াল টাইমিংটা কেমন, অ্যাকচুয়াল সেন্সটা কেমন, ঠিক কোন টাইমে মূলত কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে সবকিছু নেওয়ার চেষ্টা করেন। আমরা একটু প্যাসেজটা রিড আউট করে দেখি পারা যায় কিনা বা সম্ভব হয় কিনা ভালোভাবে করা। তো একটু মনোযোগ দেন, হ্যাঁ। হ্যাঁ, দেখেন এখানে খুবই ভালো একটা গল্প, দুইজন মানুষের ভিতরে একটা কথোপকথন, এবং এই গল্পটা দেখে আমাদের এটা বুঝতে হবে যে কোন টেন্সে সেন্টেন্স গুলো লেখা আছে বা কিভাবে লেখা। রাজু অ্যান্ড শোভন, এটা একটা সাবজেক্ট, আর এটা আমার ভার্ব। ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দের স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই। আমরা অনেকেই মনে করি কি যে am is আর থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হয়, বাট এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা নিজেই একটা মেইন ভার্ব। অর্থাৎ বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স কিন্তু আমার এখানে আছে। প্রেজেন্ট কোন টেন্স বললাম? ইনডিফিনিট টেন্স। এখন একটু বোঝার ট্রাই করেন এই জায়গাটা কি বলছে। নাও, এই যে নাও যে শব্দটা, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। কি বলছে? নাও দে ডু ডিফারেন্ট জব ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। এরপর কি বলছে দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন। জাস্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, যেটা সাবজেক্ট দুটা ভার্ব। টুডে, আজ, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দে মিট, এম ডাবল ইটি, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। ইস আদার, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন, দুইজন ব্যক্তির ভিতর পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই ইস আদার অর্থাৎ এই রেসিপ্রোকাল প্রোনাউনটার ব্যবহার হয়। অর্থাৎ আজ তারা দেখা করে একে অন্যের সাথে আফটার কোথায় গেল 3 ইয়ার্স, 3 বছর পর।
দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি দেখা করতে পেরে বা দেখা করে। দেখেন মিট মানে দেখা করা, টু মিট এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বি ওয়ান, দেখা করে একে অন্যের সাথে অনেক দিন পর। এবার কি বলছে দেখেন, আফটার সো মেনি টক্স। দেখেন এইখানে এই যে ওয়ার্ড গুলো না, এই ওয়ার্ড গুলো হচ্ছে সবই আমার ভার্ব, সরি মানে ফ্রেজাল ওয়ার্ড। ফ্রেজাল ওয়ার্ড মানে কি, এই জায়গাটাতে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই জায়গাটাতে আমার কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই, কোনো ক্লজও না, জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। এবং এই ওয়ার্ডটার অর্থটা কি, যে আফটার সো মেনি টক, মানে অনেক কথা বলার পর। আফটার সো মেনি টক, অনেক কথা বলার পর কি বলছে, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল। দেখেন রাজু সাবজেক্ট, সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেইড। তাহলে রাজু বলল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই উইশ, আমি চাই, শি মে স্টে বেটার দ্যান আই, একটা অপটাটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা শুভ কামনা জানানো বোঝানো হয় আর কি, যে আমি চাই যে সে আমার চেয়ে ভালো থাকুক। কি চাই, যে সে আমার চেয়ে ভালো থাকুক। এবার কি বলছে, যে হোয়াট আর ইউ সেইং, তাহলে এটা কোন টেন্সের ভিতর যায়, আর ইউ সেইং, আর প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে তুমি কি বলছো। আচ্ছা এইটা একটু এরকম হবে, যে ডিডেন্ট ইউ ম্যারি হার, অর্থাৎ তুমি তাকে বিয়ে করনি। ডিডেন্ট ইউ ম্যারি হার, হোয়াট আর ইউ সেইং, ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করনি। বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমরা আমরা জানি যে লাইক মানে পছন্দ করা, তাই না? কিন্তু লাইক মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। ওয়ান্ট মানে যেমন চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া, হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, এই লাইকের মানেও চাওয়া। ঠিক আছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, অর্থাৎ আমি চেয়েছিলাম, ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি মানে বিয়ে করতে, অর্থাৎ টু প্লাস বি ওয়ান, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। হ্যাঁ, আমি সবসময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতে পারতো? সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারে? আমি যদি বলতাম বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, এখন আমি যদি বলতাম সে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? He had been married. She married me. Married. এই আপনি তো আমার পেইড কোর্সের স্টুডেন্ট, কোত্থেকে আসলেন? শিরিন আক্তার জাহান। আচ্ছা, তাহলে কি হবে? হি ম্যারিড মি। শিরিন আক্তার জাহান শোনা যায়? Sir, আপনি আমার কততম ব্যাচের স্টুডেন্ট? 47. দেখেন ইনি, আমি এখন দেখছি নাকি, ইনি কিন্তু ডক্টর, 47 ব্যাচের স্টুডেন্ট। ইনি এখনো পর্যন্ত প্র্যাকটিস করে যায়, কথা বলে, এবং ইনি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, প্রতিদিনই স্পিকিং করে, প্রেজেন্টেশন দেয়। এখন আমার আবার প্রেজেন্টেশন ক্লাস নিচ্ছি না এখন, যদিও রাইটিং ক্লাস নিচ্ছি আমি কিছুটা, মানে অ্যাডভান্স রাইটিং এর ভিতরে আছি। বাট এই যে শিরিন আক্তার জাহান আমার 47 ব্যাচের স্টুডেন্ট, বাট এখনো পর্যন্ত আমার সাথে আছে, ক্লাস করতেছে। তার 3 মাস তো সে কবে চলে গিয়েছে, কিন্তু এখনো ক্লাস করতেছে। কেন? এই যে একটা আগ্রহ থেকে, ইচ্ছা থেকে, তাই না? তো এই হচ্ছে মেইন বিষয়। তাহলে সে আমাকে বিয়ে করেছিল, ইংলিশ হচ্ছে শি ম্যারিড মি, অর্থাৎ ম্যারি মানে বিয়ে করা। এই ফার্স্ট ফর্ম হচ্ছে, কে আছেন আবার ইঞ্জিনিয়ার? তাহলে এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ম্যারিড, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। যখন আমি নেগেটিভ করব তখন ডিড এর ব্যবহার করতে হয়, এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, ডিডেন্ট ম্যারি। এবার বলছে আই ক্যান নট বিলিভ, দেখেন আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে, সরি, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে ভালোবাসে। কথাটা একটু বোঝেন, শোভন আর রাজু
দুইজন ব্যক্তির ভিতর একটা কনভারসেশন বা একটা কথোপকথন আমার এই জায়গাটাতে হচ্ছে, এবং এই জায়গায় কি বলছে, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। আপনি একটু পড়তে পারবেন শিরিন আক্তার জাহান? আপনি তো পারেন, রিড আউট করে বাংলা মিনিং বলতে পারবেন? আছেন? কই গেল? স্যার আপনি বলেন, আপনারটা শুনতে ভালো লাগছে স্যার। না, আপনি একটু পড়েন তো, 2 লাইন দেখি পারেন কিনা। She said me several times, এটা পড়েন তো, পারবেন? She হুম said me several times. সে আমাকে অনেকবার বলেছিল। হুম She loves you more than anyone in the world. সে সে আমাকে না, তোমাকে, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে কি ভালোবাসে। ভালোবাসে। তাহলে এইখানে লাভস কেন হলো বলতে পারেন? এই লাভের সাথে এস কেন বসলো? থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ি, না হলে লেট হয়ে যাবে আপনার। আমি পড়লে দ্রুত শেষ করতে পারবো। দেখেন এবার বলছে শি অলসো সেইড মি। দেখেন সে মানে বলা, এর পাস্ট ফর্ম কি সেইড। সবসময় ভার্বের উপর ফোকাস করবেন যে ভার্বটা কোন ফর্মে আছে, ভার্বের টাইমিংটা কেমন। তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং আপনি বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনি ভার্বটাকে ফোকাস করতে পারেন। যে শি অলসো সেইড মি, সে আরো আমাকে বলেছিল দিস টক্স 1000 টাইম, এই কথাগুলো 1000 বার। ইট সিমস টু মি, সিমস মানে মনে হয়, এটা আমার কাছে মনে হয়। শি সেইড দিস টক উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ সে কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। লাই মানে মিথ্যা, লাইট মানে বলেছিল। এবার বলছে হার ইনোসেন্ট লুকিং ফেস, অর্থাৎ তার যে নিরীহ চেহারা, কার, ওই রূপার, ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। স্টিল ফ্লটিং অর্থাৎ ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, এই স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ভিতরে এরকম অ্যাডভার্ব বসতে পারে। বলছে যে তার যে নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসতেছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, একটা তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। লাই মানে মিথ্যা, মেয়ে লাই অর্থাৎ একটা পজিবিলিটি অর্থে মরাল ভার্বের সেন্টেন্স, মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। দেখেন বিলিভড ইডি কিন্তু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে বাংলাটা কি দাঁড়ায়? আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে আমার ইংলিশটা কি হতো? আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে কি হতো ইংলিশটা? My dreams came true. রাইট, মাই ড্রিমস কেম ট্রু। হ্যাঁ, সত্য হয়েছিল। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি যখন নেগেটিভ করতেছি ডিড এর ব্যবহার করতে হবে এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসবে। বাট যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি তাহলে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কামের পাস্ট ফর্ম কি? কেম। সো রাজু সেইড হোয়াই ডিড হি ডু লাইক দ্যাট, বাংলা অর্থটা কি? সে কেন এমনটা করলো? বলছে আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন বলল শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। বলছে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থ কি? হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হঠাৎ করে সে কমিয়ে দিয়েছিল টকিং মানে কথা বলা। দেখেন এইটা দেখলে অনেকে মনে করে ভার্ব, ভার্বের সাথে আইএনজি কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে মেইন ভার্ব হচ্ছে এই রিডিউসড, সাবজেক্টের পরে যেটা আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আর এই টকিং এটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ, দেখা যাচ্ছে ভার্ব, বাট এই সেন্টেন্স এটা পার্ট অফ স্পিচ হিসেবে কোনো ভার্ব না, এটা একটা জিরান। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউনের কাজ করছে, জাস্ট কথা বলা, একটা স্থির অবস্থা প্রকাশ করছে। অর্থাৎ বাংলা অর্থ কি? হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিল। শি অলসো রিডিউসড মিটিং মি, আই ডাউটেড সামথিং রং, আমি সন্দেহ করেছিলাম কোনো একটা ভুল, অ্যান্ড আই আস্কড হার, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াট
It's wrong with you. She said everything is all right. Keeping hand on Shobhan's shoulder. বাংলা অর্থ কি? শোভনের কাঁধে হাত রেখে রাজু looked at his eyes. লুক থেকে লুক, দেখেন পাস্ট টেন্স কিন্তু। রাজু তার চোখের দিকে তাকালো। Tears trickled from his eyes. তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু said with tears in eyes. রাজু তার চোখে পানি নিয়ে বলল, but she continued to be changed. কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। It was very painful to take her changes easily. এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া সহজভাবে। শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে কনসোল মানে সান্ত্বনা দেওয়া অর্থাৎ থামানোর চেষ্টা করছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, গল্পটা শোনেন ভালো লাগবে। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। এই যে বাংলা আমি পড়তেছি, আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল মিনিংটা আমরা বের করতে পারি না। শোভন said with tears on his eyes. শোভন তার চোখে পানি নিয়ে বলল, I was waiting for getting her back. আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম। Past continuous tense, as like as she was in earlier days. যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। এবার বলছে, ডিড শি কাম ব্যাক নো মোর, অর্থাৎ সে কি কখনোই ফিরে আসেনি? ডিড শি কাম ব্যাক নো মোর, বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। কামের পাস্ট ফর্ম কি? কেম, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, দেখেন সিট মানে বসার পাস্ট ফর্ম স্যাট, বাংলা বুঝবেন, বাংলা বুঝতে হবে। সে আমার পাশে আমার বডিতে টাচ করে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম, অর্থাৎ আমি নিজেকে নিজে আনন্দে হারিয়ে ফেলেছিলাম। আই লস্ট মাই সেলফ। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। FEEL, ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট। দেখেন আমি ভার্বগুলোতে কিন্তু হাইলাইট করছি, এটা একটু বুঝবেন। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিম, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? এবার শোভন বলছে যে শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। বাংলা অর্থ কি? তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। মে বি লাভড, মে বি প্লাস V3, মে নট বি ম্যারিড প্লাস V3। এটা কিসের স্ট্রাকচার জানেন? প্রেজেন্ট ইন সরি মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে বি প্লাস V3 বসে মডেলের প্যাসিভ। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, কারণ ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পড়া যায় না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ওয়াজ প্লাস V3। দেখেন সময় বেশি নেই, না হলে আমি আরো ডিটেলসে ভেঙে 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 বোঝাতে পারতাম। আমার কোর্সে আসলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। I know how cruel and hideous poverty is. আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। That's why I decided to marry a rich man. এ কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বলছে what did you say to her? তুমি তাকে কি বলেছিলে? বলছে I had many things to say her. আমার তাকে বলার অনেক কিছু ছিল। I had many things, but I could not say her anything. কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। Could not plus B1, কিছুই বলতে পারিনি। Tears trickled from my eyes. Why didn't she think about these things before falling in love with you? কেন সে এই বিষয়ে ভাবেনি? দেখেন why didn't she think, past indefinite tense এর নেগেটিভ ইন্টারোগেটিভ। কেন সে এই বিষয়ে ভাবেনি before falling in love with you, তোমার সাথে ভালোবাসার আগে। She knew, no মানে জানা, এর past from knew, অর্থাৎ সে জানতো you are an unemployed boy, তুমি একটা বেকার ছেলে। before falling in love with you, তোমার সাথে ভালোবাসার আগে। after having a relationship for 5 years, have মানে থাকা, so after having অর্থাৎ 5 বছর ধরে, ফর মানে ধরে, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পরে she cannot say like that, সে এমনটা বলতে পারে না। কি বলছে? 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পরে সে এমনটা বলতে পারে না। I said to her nothing, বলছে আমি কাউকেই কিছু বলিনি। Coming home, বাড়ি এসে I cried too much, আমি অনেক কেঁদেছিলাম। But said nothing to anyone, কিন্তু কাউকে কিছু বলিনি। I guess she isn't happy, আমি মনে করি সে সুখে নেই। How do you know that? তুমি কিভাবে জানো? বলছে she cheated you, এটা রাজু বলছে যে সে তোমার সাথে প্রতারণা করেছে। আর cheat never be happy, একজন প্রতারক কখনো সুখী হয় না। She can be escaped from a man but God must punish her,
সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই শাস্তি দিবে, মাস্ট পানিশ, অর্থাৎ মরালের সেন্টেন্স। আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি, বাংলা অর্থ কি? তুমি বিয়ে করনি, বাংলাটা বুঝতে হবে। ডিডেন্ট ইউ ম্যারি অর্থাৎ ডিড ইউ নট ম্যারি, তুমি বিয়ে করনি। নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান। মাই প্যারেন্টস আর লুকিং ব্রাইট ফর মি, তাহলে লুকিং আর লুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমার পিতামাতা আমার জন্য বউ খুঁজতেছে, কোনে খুঁজতেছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। শুড প্লাস বি অন, মডেলের সেন্টেন্স। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। কি বলছে? আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, অর্থাৎ আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ প্লাস লস থেকে লস্ট, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছি, গিয়েছি। তো আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি, মাই বিলিভ, আমার বিশ্বাস, ইন গার্লস। অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এখনো এমন কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। হু অনার্স, যারা সম্মান করে ট্রু লাভ। Yes, I believe that. What about you? Did you marry? Yes, I did. শোভন said say something about her. ও, তাহলে এটা শোভন বলছে রাজুকে এখন, রাজুর ওয়াইফের কথা শুনছে। তো রাজু বলছে she is a very simple girl, but her simplicity made her gorgeous. সে খুবই সরল, বাট তার সরলতা তাকে অনেক গর্জিয়াস করে তোলে, অনেক চমৎকার করে তোলে, অনেক সুন্দর করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ বিউটিফুল মাইন্ড। খুব সুন্দরী নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস, ইউ আর রাইট। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এই মাইন্ডটা সাবজেক্ট, এই জন্য লাভের সাথে এস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু said as a person you are better than I, একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। I hope you will have a than I, pray like that, I hope your prayer will be granted। বলছে তেমনটাই প্রার্থনা করো, আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। The mobile of Raju was ringing, বাংলা অর্থ কি? এখানে was not of, রাজুর মোবাইল বেজে উঠছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ রিঙ্গিং। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, এর একটা ফ্রেজ, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, হ্যাভ টু প্লাস বি ওয়ান, সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স এটা। আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা অর্থ কি? আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের প্রতিটি মুহূর্তে তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, রাজু স্ট্যান্ড থেকে স্টুড, অর্থাৎ রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার পথ চলা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। তো এই যে সেন্টেন্স গুলো আমি পড়লাম, আমি তো দ্রুত পড়ে গেলাম, আমি ওইভাবে বলতে পারলাম না টাইমের কারণে। বাট এইভাবে যদি আপনি আনন্দের সাথে এই ল্যাঙ্গুয়েজটা শেখেন, এই সেন্টেন্স গুলো যদি এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে পারেন, টেন্স আইডেন্টিফাই করতে পারেন, তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং আপনি বের করতে পারবেন, ট্রান্সলেশন করতে পারবেন। এইটা থেকে কি হয়? রাইটিং এর ডেভেলপমেন্টটা আসে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, রিডিং স্পিড বাড়ে, নতুন ভোকাবুলারি গুলোকে ডেভেলপ করা যায়। ইংলিশ শিখতে গেলে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, তাহলে সত্যি কথা বলতে অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি নিতে পারবেন, বা যেটা আমি বলছি ডেভেলপ করতে পারবেন। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো এই ল্যাঙ্গুয়েজটাতে এক্সপার্ট হওয়া যায় না। অনেক জায়গায় দেখবেন এরকম ছোট ছোট রুলস শেখায়, এটা প্লাস এটা প্লাস এটা, এই যে এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স হবে, কিন্তু এইভাবে কখনো ডেভেলপ করা যায় না। আপনি যদি প্যাসেজ অ্যানালাইসিস করেন তাহলে একসঙ্গে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে কভার করা যায়। এই হচ্ছে মেইন কথা। আমার কথাগুলো বুঝতে পারছেন? বা এই গল্প যেটা আমি পড়লাম এটার মিনিংটা বুঝলেন আপনারা? অর্থটা বুঝতে পারছেন? বা সেন্টেন্স দেখে সেন্টেন্সের অর্থটা হচ্ছে এরকম হবে, এটা কি মানে বুঝতে পারছেন আপনারা? কঠিন না, কিন্তু খুবই সহজ, সিম্পল Yes, sir. সেন্টেন্স গুলো, এবং অনেক Yes, sir. ভালো লাগছে প্যাসেজটা। এবং এগুলো Yes, sir. প্র্যাকটিস করলে এই ল্যাঙ্গুয়েজটাকে অনেক Yes, দ্রুত sir. ডেভেলপ করা যায়। আমি ইংরেজি শিখবো, আমি গ্রামার শিখবো, ঠিক আছে, বাট সেটাকে আমি প্রফেশনালি কাজে লাগাবো, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। এই দেখছেন আমি এই যে
সেন্টেন্স গুলো পড়ার ভিতরে কতগুলো গ্রামার নিয়ে কথা বলছে, যেমন টুডে দে মিট ইচ আদার, এই যে শব্দটা, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। দুইজন ব্যক্তির ভিতর সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে, দুইয়ের অধিক থাকলে ওয়ান আনাদার বসে। এরকম আমি আপনাদেরকে শিখাবো সবকিছু, বাট সবকিছুই আপনারা আনন্দের সাথে শিখতে পারবেন, সেগুলোকে প্র্যাকটিক্যালি আপনারা নিতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। যারা পেইড কোর্সে আসবেন এই বিষয়গুলো আপনারা পাবেন। আচ্ছা, তো দ্যাটস অল ফর টুডে। এখানে আরেকটা স্টোরি আছে, আমি ভাবছিলাম একটা স্টোরি পড়াবো, সরি মানে বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করাবো, বাট সময় তো আর থাকছে না, 12টা বাজতে যাচ্ছে প্রায়। যেমন দেখেন এই যে অতিথির আগমন উপলক্ষে, হ্যাঁ, গৃহকর্তা বলছে, ও আপনি এসে গেছেন, একলা কেন, ভাবি কোথায়? খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। অতিথি বলছে, আসার সময় ও মত বদলে ফেললো, আগামীবার অবশ্যই আসবে। এই যে টেন্স ধরে ধরে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে ট্রান্সলেট করি, হ্যাঁ, ও আর ইউ হিয়ার, একলা কেন, ওয়াই আর ইউ অ্যালোন, ওয়ার ইজ ভাবি, এরকম ভাবে, হ্যাঁ, আসার সময় ও মত বদলে ফেললো। তাহলে ইংলিশ কি হতে পারে? শি চেঞ্জড হার অপিনিয়ন ইন দ্য টাইম অফ কামিং, নেক্সট টাইম শি উইল সার্টেনলি কাম। আচ্ছা বসুন, চা না কফি, কি নেবেন? প্লিজ হ্যাভ আ সিট, হোয়াট উইল ইউ টেক, টি অর কফি, চা চলবে, সো ইউ ক্যান সে টি উইল ডু। দেন আসতে কোনো অসুবিধা হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল? বলতে পারেন ইংলিশ কি? আসতে কোনো অসুবিধে হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল? ইংলিশটা কি হবে, কেউ বলতে পারে? হুম, এনিওয়ান বলেন, আনমিউট করে Did কথা you বলেন। get did you get any problem when coming? হোয়েন কামিং হয় কখনো? ডিড ইউ গেট, অর্থাৎ তুমি কি কোনো প্রবলেম ফেস করেছিলে আসার Is সময়, there এটা any বলছো? problem? হ্যাঁ, there any problem while coming? ইস কেন হবে, এটা তো পাস্টের। Was there any trouble while coming? ওয়াজ কেন হবে, হয়নি তো, তাহলে ওয়াজেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট দেয়ার এনি প্রবলেম হোয়াইল কামিং। গাড়িতে কি ভিড় ছিল, বলতে পারেন কি হতে পারে? গাড়িতে Was কি there ভিড়, any crowd in the cars? এটা কার হয় না, এটা ট্রেনে আসার কথা বলছে আর কি, With কারের ভিতর তো আর ভিড় থাকে না, ট্রেনের কথা বলছে। তাহলে কি হতে পারে? there any crowd in the train? ইন দ্য ট্রেন, গুড। আপনি যেভাবে বলবেন সেভাবেই কারেক্ট, যদি সঠিকভাবে টাইমটা ধরতে পারেন। বলছে ছিল, কিন্তু আমি তো সিট রিজার্ভ করে রেখেছিলাম, তাহলে ইংলিশ কি হতে পারে? ছিল কিন্তু আমি তো সিট রিজার্ভ করে রেখেছিলাম, কি হতে পারে? There was. হ্যাঁ, বাট আমি তো সিট রিজার্ভ Just করে I, রেখেছিলাম, বাট I get a reserved seat কেন there. আই গেট কেন হবে, এটা তো পাস্ট টেন্স। এই যে দেখছেন, আমরা টেন্সের স্ট্রাকচার জানি, বুঝি, গ্রামার বুঝি, কিন্তু Kept, প্র্যাকটিক্যালি sir, অ্যাপ্লাই kept. করি না। হ্যাভ কেন It হবে? was kept. আরে বাবা, কে বলতে পারে এটার ইংলিশ কি? Sir, I have said EPT, kept. ও বলছেন আই কেপ্ট, কেপ্ট বলা লাগে না, আলাদাভাবে Kept. রেখেছিলাম ভার্বের জন্য, ওটা বলা লাগে না। আপনি জাস্ট এতটুকুই বলতে পারেন, আই রিজার্ভ মাই সিট। আমরা ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লেক্স করে ফেলি, কঠিন করে ফেলি, আমরা বুঝি না যে এই জিনিসটা কতটা সহজ। আমার কথা বুঝতে পারছেন? মাথা ঠান্ডা করে সিম্পলি ভাবার চেষ্টা করেন, দেখেন সবই পারবেন। কি বলছে? যে আই রিজার্ভ মাই সিট, আরামেই কেটেছে, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, বলা যায় না? ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল। যেটাই বাংলা আছে সেটাই যে ইংরেজি করতে হবে এরকম না, টাইম বুঝে বিভিন্ন ওয়েতে একটা কথাকে প্রেফেস করা যায়। আই ফেল্ট সো কমফোর্টেবল, আমি খুবই আরাম অনুভব করেছিলাম, বলা যায় না? আপনি ঠিক করেছেন, ইউ হ্যাভ ডান রাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নইলে আদারওয়াইজ ইউ হ্যাড টু, আপনাকে সইতে হতো, ইউ হ্যাভ, ইউ হ্যাড টু টেক মাস্ট ট্রাভেল, বেশ কষ্ট সইতে হতো, ইউ হ্যাড টু টেক মাস্ট ট্রাভেল। বুঝতে পারছেন আমার কথা? হতো। এরপর বলছে এজন্যই তো আমি সিট রিজার্ভ করে রেখেছিলাম, দ্যাটস হোয়াই আই রিজার্ভ মাই সিট। আমি এখন গোসল করে নেই, কেমন ভীষণ ক্লান্ত বোধ করছি। Now I will take my shower, or I'm going to take shower. I feel very tired. অবশ্যই, of course, ট্রেনের সারাদিনের সফর তো ক্লান্ত করবেই। The whole day's journey of train makes you tired.
or will make you tired, এটা বললে বেশি ভালো হয়, করবেই। আপনি গরম পানিতে গোসল করে নিন, প্লিজ টেক আ হট বাথ, ইউ উইল গেট রিফ্রেশ কুইকলি, শীঘ্রই তাজা হয়ে উঠবেন। দেখছেন, বাংলায় ভাবার সঙ্গে সঙ্গে আমি ইংলিশে নিয়ে আসতে পারছি একটা কথাকে। এটা কিভাবে সম্ভব হয়? যদি এইগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আমরা টেন্স শিখি, শুধু টেন্স শিখেই রেখে দেই, কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না সেই জিনিসটাকে। এবং এগুলো খুবই মানে কি বলবো, ইনফর্মাল কনভারসেশন। এগুলো আপনি অ্যাটলিস্ট 10টা কনভারসেশন প্র্যাকটিস করবেন, দেখবেন এরপর থেকে আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারছেন। এগুলো করতে হয়। আমি ল্যাঙ্গুয়েজ শিখবো, বাট প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো, আমার মতো করে শিখবো, ঠিক আছে? তো যাই হোক, আমার আর এনার্জি নেই, আমি আজকে আমার সারাদিন অনেক ব্যস্ততার ভিতর দিয়ে গিয়েছে। দ্যাটস অল ফর টুডে। এখন কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আর আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, যারা করতে চান সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব।